দ্য লাস্ট চান্স অফ রিপাবলিক। অতএব লাস্ট চান্স উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার, তো এই চান্স কিন্তু তুমি ব্যবহার করো। এই 15 দিনই কিন্তু তোমার কাছে লাস্ট চান্স। এরপরে কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক দিতে পারবে না। তুমি চাই নিট দিতে পারো, তুমি যেই দিতে পারো, কিন্তু উচ্চ মাধ্যমিক তোমার পক্ষে কিন্তু আর দেওয়া সম্ভব হবে না। সেই জন্যই আমি এটাকে নাম দিচ্ছি লাস্ট চান্স। এই 15 দিনই কিন্তু তোমার লাস্ট চান্স তোমার মার্কসকে বাড়ানো, বা তোমার যদি মার্কস অলরেডি ফার্স্ট সেমিস্টারে ভালো আছে সেটাকে ধরে রাখা। কারণ বড় প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু তোমার 11 কেউই এরকমভাবে সিরিয়াসলি দেয় না। 12এই সিরিয়াসলি 11-12 দেয়, যার ফলে প্রথম সেমিস্টার তুমি তো এমসিকিউ করেছো, তাহলে সিরিয়াসলি মাধ্যমিকের পর সিরিয়াস পরীক্ষা তুমি কিন্তু লিখিত এটাই দিচ্ছ। তো সেই জন্যই আমি এটার নাম দিয়েছি লাস্ট চান্স। তো অনেক হয়ে গেল, ভেলকি এখানে সিরিয়াস হয়ে যায়। দেখো বলার এখানে যেটা রয়েছে, আমি ভাবছিলাম শুরুতে যে আমি একটা ওয়ান শট করে দেবো পুরো রে অপটিক্স থেকে, সেটা তো প্রায় ধরো তোমার 3 ঘন্টা 3.5 ঘন্টা হয়ে যাবে। তো পরে ভাবলাম যে না, ওয়ান শট করলে কি হয় যে তুমি কিছুটা দেখার পর ধৈর্য হারিয়ে যাও, দিয়ে আর দেখা তো হয় না, মনে স্যাটিসফ্যাকশন আসে না। তাই আমি এগুলোকে পার্ট পার্ট করে দিচ্ছি। পার্ট পার্ট করার একটা সুবিধা আছে, তুমি সকালবেলায় একটা পার্ট করলে, দিয়ে বাকি যা সাবজেক্ট আছে পড়লে, তারপর হয়তো তুমি সন্ধ্যাবেলায় আর একটা পাঠ করলে, বা হয়তো সকালবেলায় তুমি আর একটা পাঠ করলে, যার ফলে একটার পর একটা শেষ হতে থাকবে, এবং একটা শেষ হলে তোমার ক্লান্তি আসার আগেই কিন্তু ভিডিওটা শেষ হয়ে যাবে। তাই আমি 1 ঘন্টা 1.5 ঘন্টার বেশি কিন্তু আমি রাখছি না কোনো পাঠ। এতে আমার যদি কিছু বাড়তি পাঠ হয় হোক, কিন্তু একসাথে আমি 3 ঘন্টা 3.5 ঘন্টা চাইছি না। তো চল আমরা এরপরে যাব লেন্স। তো শুরু করি। অবশ্যই গুটেন মর্গান মাইনা ফান্ডা, মাইসেলফ বিপ্লব সতপতি, আর ইউ ওয়াচিং বিএস ফিজিক্স। চলো শুরু করি। নিশ্চয়ই জানো, অবশ্যই অলরেডি এতদিন পড়ে রেখেছো যে একটি দ্বিসম লেন্স, যারা লেন্স মেকার ফর্মুলা আমাদের পরবর্তী সালে পড়েছিল, আমরা অবশ্যই করে নেব। তাই এখন তুমি দেখে রাখো যে একটা দ্বিসম লেন্সের আমরা জানি ফোকাস দৈর্ঘ্য উত্তল অবশ্যই এটা হয় μ-1 × 2/r। আর ছিল বক্রতা ব্যাসার্ধ। এবার দ্বিসম মানে দুটো দিক সমান, তাই আর তো দুটোরই সমান হয়ে যাচ্ছে। এটা ছিল বায়োকনভেক্স লেন্সের ক্ষেত্রে। তাই আমি বলতেই পারি 1/f ইকুয়ালস টু, এটা হচ্ছে 1.5 - 1 2/R মিনস 1/f 0.5 × 2/R। তো দেখো চলে আসছে 0.5 × 2 মিনস 1/R, f ইকুয়ালস টু r। তোমরা একটা দ্বিসম লেন্সের ক্ষেত্রে যদি তার প্রতিসরাঙ্ক হয় 1.5, তাহলে তার ফোকাস দৈর্ঘ্য চলে আসছে তার ব্যাসার্ধের সাথে সমান। অবশ্যই ভুল বলা যায় যে বক্রতা ব্যাসার্ধের সাথে চলে আসছে সমান। এটা 2015 সালের প্রশ্ন, তো এই প্রশ্নটা দিয়েছিল। তো তাহলে আমরা শুরু করি। বলেছে f1 ও f2 ফোকাস দৈর্ঘ্যের দুটো পাতলা লেন্স আছে, এবং যাদেরকে সংলগ্ন অবস্থায় বা একজনকে অন্যজনের সাথে টাচ করে লাগানো আছে। এটা তো প্রধান অক্ষ, এটা হচ্ছে f1, এটা f2। বলেছে f1 ও f2 ফোকাস দৈর্ঘ্যের দুটো লেন্সকে সংলগ্ন অবস্থায় রাখা আছে। বলেছে দেখাও যে এদের তুল্য ফোকাস দৈর্ঘ্য হবে 1/f ইকুয়ালস টু, তুল্য ফোকাস দৈর্ঘ্য হবে 1/f ইকুয়ালস টু 1/f1 প্লাস 1/f2। এটা তোমাকে দেখাতে বলেছে, এটা প্রমাণ করতে বলেছে। তুমি এর উপর যেইতে প্রিপারেশন নেওয়ার জন্য তুমি এমসিকিউ তো প্রচুর করেছো ঠিকই, কিন্তু এটাকে তোমাকে প্রমাণ করতে হবে বলেছে। তো দেখো আমরা কিভাবে প্রমাণটা করছি। আমরা মনে করছি এখানে কোথাও একটা বস্তু আছে। প্রথমে তুমি ভুলে যাও দ্বিতীয় লেন্সটা আছে বলে। এখানে ভাবো কোথাও একটা বস্তু আছে, যে বস্তুর থেকে আগত যে রশ্মি সেটা এখানে কোথাও পড়েছে। এটা একটা বস্তু রয়েছে, সেই বস্তুর থেকে মনে করো আগত কোথাও রশ্মি এখানে পড়েছে। এবং যদি তৃতীয় লেন্স না থাকতো, এই লেন্সটা যদি এর সাথে টাচ করে না থাকতো, তাহলে ও এখানে কোথাও প্রতিবিম্ব তো সৃষ্টি করতো। এখানে কোথাও হতো প্রতিবিম্ব। এই প্রতিবিম্ব দূরত্ব প্রথম লেন্স থেকে আমি নিচ্ছি v', এবং প্রথম লেন্স থেকে এর দূরত্ব আমরা নিচ্ছি u, অর্থাৎ বস্তু দূরত্ব। তাহলে লেন্সের সমীকরণে তুমি কি পাবে? 1/v মাইনাস 1/u সমান 1/f1। তুমি এটা পাচ্ছ প্রথম লেন্স থেকে। ভুলে যাও দ্বিতীয় লেন্সটা আছে। যদি প্রথম লেন্সটা শুধু থাকতো, তাহলে ওর প্রতিবিম্ব দূরত্ব হতো v',
এবং বস্তু দূরত্ব ইউ এবং 1/f1 এটা তুমি পেতে। তো এটাকে আমরা বলে দিলাম ইকুয়েশন 1। এবারে দেখো সাইন বসাই, সাইন বসালে দেখো ভি পজিটিভ ইউ তো নেগেটিভ, যার ফলে হয়ে যাচ্ছে +1/u সমান 1/f1। f1ও দেখো পজিটিভ। তুমি নিশ্চয়ই জানো যে কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে। আলোর বিপরীতে গেলে পজিটিভ নেগেটিভ, আলোর পক্ষে গেলে তো পজিটিভ। তো তুমি দেখো এদিক থেকে এদিকে আলোর রশ্মি যাচ্ছে, যার ফলে আমরা বস্তুকে বিপরীতে মাপছি, সেই জন্য বস্তু নেগেটিভ, বাকি দুটো পজিটিভ। এটাকে দিয়ে দাও ইকুয়েশন 2, বা এটাও তুমি 1 দিতে পারো, অসুবিধা নেই। এটাকে না দিয়ে তুমি এটাকে 1 দাও, ভালো। এবারে ভাবো দ্বিতীয় লেন্সের কথা। এখন দ্বিতীয় লেন্সের বস্তু কোথায় না, দেখো এটা যখনই সে দ্বিতীয় লেন্সে এসে পৌঁছাবে, এ আরো বেশি, আমরা জানি উত্তল লেন্স বা কনভেক্স লেন্স হচ্ছে কনভার্জিং, এ আগত রশ্মিকে কনভার্জ করে দেয়। তাই দ্বিতীয় লেন্সে যখন এসে পড়বে সেটা আরো বেশি সামনে পড়ে যাবে, প্রতিবিম্ব সৃষ্টি হবে। তো দ্বিতীয় লেন্স থেকে এই দূরত্বকে আমি বলছি ভি। তাহলে দ্বিতীয় লেন্সের বস্তু কোনটা? হ্যাঁ, খুব আমরা দ্বিতীয় লেন্সের বস্তু বা অবজেক্ট এটাকেই বলতে পারি ফার্স্ট লেন্সের তৈরি করা ভার্চুয়াল অবজেক্টই ফার্স্ট লেন্সের তৈরি করা ভার্চুয়াল ইমেজেই হচ্ছে সেকেন্ড লেন্সের অবজেক্ট। অর্থ কি দাঁড়ালো? প্রথম লেন্স তার একটা রিয়েল ইমেজ অবজেক্টকে একটা ভার্চুয়াল ইমেজে রূপান্তর করেছে, কারণ দ্বিতীয় লেন্সটা আছে বলে। দ্বিতীয় লেন্স সেই ভার্চুয়াল প্রথম লেন্সে তৈরি করা ইমেজকে ওর ভার্চুয়াল অবজেক্ট হিসাবে ব্যবহার করে ও তার রিয়েল ইমেজ তৈরি করেছে, যার ফলে আমরা বলতেই পারি যে f2-র অবজেক্ট হচ্ছে প্রথমে তৈরি করা ইমেজ ভি ড্যাশ। যদি বলে স্যার এটা এখান থেকে এটা এখান থেকে, না, এটা হচ্ছে দুটো অবশ্যই এক হচ্ছে, পাতলা লেন্স হবে এবং খুব কাছাকাছি সংলগ্ন অবস্থায় রাখা আছে, যার ফলে এদের দুজনের দূরত্বটা প্রায় নগণ্য। মানে আমরা এখানে শুরুতেই দিয়ে দেবো নগণ্য, এটা আমরা মেকারের জন্য ব্যবহার করব, কিন্তু এখানে আমরা এটাকে ব্যবহার করবো না, নগণ্য। মানে এই দুটোর পার্থক্য বিরাট কিছু না, যেটাই এটা সেটাই এটা, খুব পাতলা। এমন নয় যে লেন্স দুটো খুব বড় বড় মোটা মোটা লেন্স হবে, দূরত্ব হবে, তা নয়, খুবই পাতলা লেন্সের জন্যই কিন্তু ঘটনাটা ঘটছে। তাহলে আমি দ্বিতীয় লেন্সের ক্ষেত্রে সমীকরণটা এফটা বলতে পারি। দেখো ওর ইমেজ হচ্ছে ভি, অবজেক্ট হচ্ছে ভি ড্যাশ, আর ফোকাস হচ্ছে f2। খেয়াল করো দ্বিতীয় লেন্সের রশ্মি তো অবজেক্ট থেকে আসছে, মানে এদিকে আসছে, রশ্মি তো এখান থেকে আসছে, যার ফলে এর অবজেক্টও কিন্তু রশ্মির অভিমুখেই পড়ে গেছে। রশ্মি এদিক থেকে একে গণনা করো ভি ড্যাশকে, সেম, যার ফলে ইও পজিটিভ, ভিও পজিটিভ, f2ও পজিটিভ। দেখে নাও সবাই এইদিকে রয়েছে লেন্স থেকে। তাহলে তুমি এটাকে দিয়ে দাও 2। দেখো 1+2 করলে আমরা দেখতে পাচ্ছি ভি ড্যাশ আর ভি ড্যাশ তো মারা পড়লো, মানে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে 1/v প্লাস 1/u সমান 1/f1 প্লাস তো f2। ভাবো তোমার কাছে এই দুটো লেন্স যে আছে তুমি জানো না, কোনো একটা প্যাকেটিং এর মধ্যে রাখা আছে, এভাবে কভার করা আছে, তুমি জানো না। তাহলে তোমার যদি একটা সিঙ্গেল লেন্স থাকে দুটোর জায়গায়, আমরা বলতে পারি যে লেন্সের যদি ফোকাস এফ হয়, ক্যাপিটাল এফ, এবং ওই লেন্স থেকে বস্তু আছে u1 দূরত্বে, ইউ দূরত্বে প্রতিবিম্ব তৈরি হয়েছে লেন্স থেকে ভি দূরত্বে, তোমার তার জন্য সমীকরণ কি হবে? 1/v মাইনাস 1/u সমান 1/F। সাইন বসালে দেখো ইউ নেগেটিভ, বাকি সবাই তো পজিটিভ, যার ফলে তোমার চলে আসছে 1/v প্লাস 1/u সমান 1/f। তুমি যদি দুটো লেন্সের জায়গায় মনে করো একটা সিঙ্গেল লেন্স আমার কাছে বসে আছে, যার বস্তু ইউ দূরে আছে, প্রতিবিম্ব হয়েছে ভি দূরে, সেম, তাহলে এটা এবং এটা প্রায় সেম তো দুটোই, যার ফলে আমরা বলতে পারি যে এর ফোকাস, দেখো এটা আসছে কি, এটা আসছে এটা, যার ফলে এইটা এবং এইটা দুটো সেম হলে আমরা বলতে পারি 1/f সমান 1/f1 প্লাস 1/f2 হয়ে গেল দ্বিতীয়। এই প্রমাণটা খুব সহজ প্রমাণটা, আমি প্রথমে এই লেন্সটার জন্য করলাম, দিয়ে এই লেন্সটার জন্য করলাম, দুটো লেন্স করার পরে আমরা তৃতীয় একটা লেন্সের জন্য, তুমি এটা বাদও দিতে পারো, আমার নোটটায় লেখা আছে তুমি কতটা লিখবে,
তাই কোনো চাপ নেই, এটা তুমি নাও করতে পারো, আমি করে দিলাম। অ্যাকচুয়ালি আমরা তুল্য তো তাই ইকুইভ্যালেন্ট তো আমরা সেই জন্য আনি যে দুটোকে যদি আমরা একটা সেম একটা নিই, একটা বস্তু নিই বা একটা লেন্স নিই, তাহলে তার আমরা এইটার সমীকরণ পাবো। আর যেটা এখানে পাচ্ছি যার ফলে 1/f1 + 1/f2, উত্তল হলে দুটোই প্লাস, অবতল হলে দুটোই মাইনাস, আবার উত্তল একটা অবতল হলে একটা প্লাস একটা মাইনাস। পরের প্রশ্ন, লেন্স প্রস্তুতকারকের সমীকরণটি লেখো। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ মিন্স লেন্স মেকার ফর্মুলা। লেন্স প্রস্তুতকারকের সমীকরণ এটা দেখো আমরা করব অবশ্যই, কারণ এর পরবর্তী সাল কোনো সালে 2000 সম্ভবত 24 বা 25 কোনো একটা বছরে তোমাকে দিয়েছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণটি প্রতিষ্ঠা করো, মানে প্রমাণ করো। লেন্স প্রস্তুতকারকের সমীকরণটি প্রমাণ করো, এবং এখানে বলেছে লেন্স প্রস্তুতকারকের সমীকরণটি লিখো। সেই জন্য আমরা এখন এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আমরা যেখানে করব লেন্স প্রস্তুতকারকের সমীকরণ, সেখানেই কিন্তু আমরা এটাকে সলভ দেখিয়ে দেবো যে কি। তো তখন মানটা তোমার চলে আসবে, তাই আমি এটাকে বাদ দিচ্ছি, এটা আমরা পরে করব। পরেরটায় যাই। বলেছে 2018, পরের প্রশ্ন 2018, 2016 পরের প্রশ্ন বলেছে একটি বস্তু একটি পর্দার মধ্যে উত্তল লেন্স রাখা হয়েছে। লেন্সের দুটি অবস্থানে পর্দার উপর বস্তু দুটির সৎবিম্ব গঠিত হলো। যদি সৎবিম্ব দুটির দৈর্ঘ্য L1 এবং L2 হয় এবং বস্তুর দৈর্ঘ্য L হয়, তবে প্রমাণ করো L সমান √L1 L2। দেখো লেন্সের এই টাইপের 5-6টা কিন্তু প্রমাণ রয়েছে তোমার, যেগুলোর মধ্যে যে কোনো একটা তোমাকে তুলে দিতে পারে, যে কোনো একটা তুলে দিতে পারে। তাই অতি অবশ্যই এই 4-5 ধরনের যে 5-6টা প্রমাণ রয়েছে, ওগুলো কিন্তু অতি অবশ্যই করে নিতে পারো। এবং আমার সব কিছু লেখা আছে, তুমি চাইলে আমি পাঠিয়েও দিতে পারি যদি প্রয়োজন হয়, কিন্তু তুমি করে নিতে পারো। আর চাইলে প্রয়োজন হয় মানে তুমি তোমার কাছে নিচে দেখো ফোন নাম্বার একটা দিয়েছি আমি, ওই ফোন নাম্বারে তুমি মেসেজ করবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো, তুমি দেখে নিতে পারো। এই প্রমাণগুলো কিন্তু খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। তো আমরা যে প্রমাণটা করছি, সেই প্রমাণটা করতে করতেই সম্ভবত 2024 বা 25, আমি দেখিয়ে দিচ্ছি, দেখে বলছি, 24 বা 25-এ কিন্তু এই ধরনের প্রমাণ করতে শুরুতেই যে প্রমাণটা আমাকে করতে হবে, তার একটা প্রমাণ আমাকে দিয়েছে। তো সেটাও একসাথেই করে দেবো, তাহলে তোমার দুটো ইয়ার হয়ে যাবে একসাথে। আমার কাছে দুটো ফিক্সড জিনিস আছে, একটা হচ্ছে বস্তু, একটা হচ্ছে স্কেল। পর্দা এবং বস্তু তুমি দেখবে প্র্যাকটিক্যালে তোমাদের করানো হয়। বস্তুকে এখানে রাখা হয়েছে, পর্দাকে মনে করো এটা পর্দা, এটা বস্তু, এবং মাঝে একটা উত্তল লেন্সকে রাখা হয়েছে, যে উত্তল লেন্সকে আমি এখান থেকে এখান পর্যন্ত সরাতে পারি। এবারে বলছে যে আমি যদি উত্তল লেন্সকে এখানে রাখি, তো এই পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হতেও পারে, নাও হতে পারে। কিন্তু দেখো এই উত্তল লেন্সকে যদি আমি ধীরে ধীরে অবস্থানে সরাতে থাকি, কোনো একটা সময় দেখা যাবে এই পর্দাতে এই বস্তুর একটা প্রতিবিম্ব সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ওর বেসিক। তার মানে এটা বস্তু, এটা পর্দা, এবং এর মাঝামাঝি একটা উত্তল লেন্স রয়েছে, যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য তো এফ দৈর্ঘ্যের একটা উত্তল লেন্সকে, ফোকাস দৈর্ঘ্যে যদি আমরা একটা উত্তল লেন্সকে রাখি, দেখা যাবে এই পুরো বস্তুর থেকে পর্দা, যার দূরত্বকে আমরা বরাবরই ধরে নেব ক্যাপিটাল তো ডি। তো বস্তুর এবং পর্দার মধ্যে যে কোনো অবস্থানে আমি এখান থেকে সরাতে থাকি এইভাবে 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 এইভাবে, দেখা যাবে কোনো একটা সময় পর্দায় প্রতিবিম্ব সৃষ্টি হবে। 2025 সালের যে প্রমাণটা তুমি দেখতে পাচ্ছ, সেখানে দিয়েছে যে এই লেন্সের জন্য পর্দায় বাস্তব প্রতিবিম্ব সৃষ্টি হবে, মানে এই বস্তুর প্রতিবিম্ব সৃষ্টি হবে। তার জন্য তোমাকে দেখাতে হবে এই লেন্সের ফোকাস, এই যে বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্ব ডি, এটা লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ অপেক্ষা বেশি হবে। এর অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো 5 সেন্টিমিটারের যদি আমি একটা উত্তল লেন্সকে মাঝে রাখি, এই উত্তল লেন্সের জন্য পর্দায় প্রতিবিম্ব তখনই সৃষ্টি হবে যখন বস্তু এবং পর্দা এদের মধ্যবর্তী দূরত্ব হবে 20 সেমি বা 20 সেমির চেয়ে বেশি। এটা তোমাকে প্রমাণ করতে বলেছে 2025 সালে। এটা করব, তারপর আমরা করব 2016 সালের প্রমাণ, এবং বাকি প্রমাণগুলো যদি প্রয়োজন হয় তোমার কাছে আমি নোটে রেখেছি, নোটে তুমি নিয়ে নিতে পারো,
আমি মেসেজ করলে আমি হয়তো পাঠিয়ে দেবো। হ্যাঁ, তো চলো শুরু করি। তাহলে দেখো আমরা মনে করছি যে আমি লেন্সকে সরাতে সরাতে এই অবস্থানের জন্য পর্দায় আমি প্রতিবিম্ব দেখতে পেয়েছি, যার ফলে আমি বলতেই পারি বস্তু দূরত্ব নিশ্চয়ই বস্তুর থেকে লেন্সের দূরত্ব ইউ এবং লেন্স থেকে পর্দার দূরত্ব ভি, এই অবস্থানের জন্য আমি বাস্তব প্রতিবিম্ব দেখতে পেয়েছি, যার ফলে আমরা বলতেই পারি ইউ প্লাস ভি ইকুয়ালস টু টি। এটা দেখো খুব সহজ, বস্তুর থেকে বস্তু দূরত্ব লেন্সকে এমন অবস্থানে আছে সেই অবস্থানের জন্য বস্তু দূরত্ব ইউ, প্রতিবিম্ব দূরত্ব ভি। তো দেখো লেন্সের সমীকরণে আমরা বলতেই পারি 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f, গরিবের যা ছিল। সাইন দেখো ইউ নেগেটিভ ভি পজিটিভ এফ তো পজিটিভ, কারণ আলোর বিপরীত আছে ইউ একমাত্র, বাকি সবাই তো আলোর পক্ষে আছে। 1/v প্লাস 1/u সরি 1/f। দেখো এখানে ইউ প্লাস ভি সমান ডি হলে ভি সমান ডি মাইনাস ইউ, তুমি ভি এর জায়গায় বসাও ডি মাইনাস ইউ প্লাস 1/u সমান 1/f। মিনস বিয়োগটা করো, চলে আসছে যেটা ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার, এই যে গুণটা নিচে করে দিলাম, উপরে থাকছে ইউ প্লাস ডি মাইনাস ইউ সমান 1/f। ইউ ইউ ক্যান্সেল, কোনাকুনি গুণ করো, ডি ইউ স্কোয়ার ডি ইউ মাইনাস ইউ স্কোয়ার সমান তো ডিএফ, তাহলে মাইনাস কমন নাও, ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ সমান ডি এফটা হয়ে যাবে মাইনাস, যার ফলে চলে আসছে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ ইকুয়ালস টু 0। দেখো এটা আমার কাছে আসছে ইউ স্কোয়ার মাইনাস ডি ইউ প্লাস ডি এফ ইকুয়ালস টু 0। এটা দেখো একটা দ্বিঘাত সমীকরণের চেয়ে তোমরা খুব ভালোভাবেই জানো একটা দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তার লেন্সের যে অবস্থান হবে সেই অবস্থান হবে দুটো, যদি বাস্তব পাই লেন্সের অবস্থান হবে দুটো। তাহলে এই দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে আমরা যে সিধর আচার্য লাগাই তাহলে আমরা বলতেই পারি ইউ সমান মাইনাস ডি মানে মাইনাস মানে প্লাস প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মানে ডি স্কোয়ার মাইনাস 4ac a1c তো এফ এই সরি সি হচ্ছে ডিএফ বাই 2। এটা হবে দ্বিঘাত সমীকরণে ইউর মান। হ্যাঁ দেখো দ্বিঘাত সমীকরণে তোমরা পড়েছো যে দ্বিঘাত সমীকরণে ইউর মান তখনই বাস্তব হবে, রিয়েল রুটস হবে কখন না যদি এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এই যে বি স্কোয়ার মাইনাস 4ac ভিতরের টার্মটা গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়। বলতেই পারি যে ইউর মান বাস্তব তখনই হবে, ইউর মান বাস্তব অর্থাৎ বাস্তব হওয়া মানে পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে, আর অবাস্তব মানে পর্দায় প্রতিবিম্ব গঠিত হবে না। ইউর মান বাস্তব হবে যদি এটা হয় যে ডি স্কোয়ার মাইনাস 4df গ্রেটার দেন ইকুয়ালস টু 0 হয়, বা ডি স্কোয়ার গ্রেটার দেন ইকুয়ালস টু 4df বা ডি গ্রেটার দেন ইকুয়ালস টু 4f। এটা হয়ে গেল 2025-এর প্রমাণ। ইউর মান তখনই বাস্তব হবে যদি ডি গ্রেটার দেন 4f, তার অর্থ দাঁড়াচ্ছে যেটা বস্তু এবং ফোকাস দৈর্ঘ্যের মধ্যে যে বস্তু এবং পর্দার মধ্যে যে দূরত্ব সেই দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের থেকে 4 গুণ হতে হবে বা বড় হতে হবে, তবে যে এখানে প্রতিবিম্ব সৃষ্টি হবে। তার মানে যদি লেন্স 5 সেমি হয় এদের দুজনের মধ্যে দূরত্ব তো 20 সেমি হতে হবে মিনিমাম, বড় হলে অসুবিধা নেই কিন্তু 20 তো হতেই হবে। এটা ছিল 2025-এর প্রমাণ। আমরা 16-র প্রমাণে বলেছে যে বাস্তবে হচ্ছে প্রতিবিম্ব গঠিত, 16-র প্রমাণে বলেছে প্রতিবিম্ব গঠিত হচ্ছে, এটাতে কোনো ডাউট নেই, কিন্তু তোমাকে বলেছে যদি প্রথম অবস্থানের জন্য প্রতিবিম্বের দৈর্ঘ্য L1 হয় এবং দ্বিতীয় অবস্থানের জন্য প্রতিবিম্ব দৈর্ঘ্য যদি L2 হয় তাহলে তুমি প্রমাণ করো L সমান রুট L1 L2। তার মানে অবশ্যই প্রতিবিম্ব গঠিত তো হয়েছে, প্রতিবিম্ব গঠিত না হলে তো গল্প আসছেই না, প্রতিবিম্ব গঠিত হয়েছে। তাহলে দেখো যদি প্রতিবিম্ব গঠিত হয়ে থাকে আমরা বলতে পারি যে একটা প্রতিবিম্ব সৃষ্টি হবে U1 সমান ডি প্লাস রুট ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2 দ্বিঘাত সমীকরণের রুলে। আর একটা বস্তুর প্রতিবিম্বে লেন্সের অবস্থান হবে
ডি মাইনাস ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এই দুটো অবস্থান তো হবে, তাই তো? এটা হবে, এটা হবে, দুটো অবস্থান মানে লেন্সের এই দুটো অবস্থানের জন্য এখানে প্রতিবিম্ব সৃষ্টি হয়েছে, মানে বাস্তব প্রতিবিম্ব এখানে। কারণ যদি ভার্চুয়াল হয় বা অসৎ হয়, সে তো কখনোই এখানে পর্দায় প্রতিবিম্ব তৈরি করতে পারবে না, তাই রিয়েল ইমেজই ঘটেছে U1। তো দেখো, এখান থেকে আমরা এরকম বলতে পারি যে U1 এখানে একটা প্রমাণ কিন্তু তোমার অনেক সময় চলে আসে, যেটা কিন্তু অবশ্যই করে রাখা দরকার। একটা প্রমাণ মনে পড়লো এখানে, অবশ্যই করে রেখো, যেটা বলবে যে লেন্সের দুটি ভিন্ন অবস্থানের মধ্যবর্তী দূরত্ব x হলে দেখাও যে f সমান ফোকাস যে হবে, লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য সেটা তোমাকে এরকম দেবে, ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এটা তোমাকে প্রমাণ করতে বলে। যদি বলে লেন্সের দুটি ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য যদি লেন্সের দুটি ভিন্ন ভিন্ন অবস্থানের মধ্যে দূরত্ব যদি এক্স হয়, তাহলে প্রমাণ করো লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। তোমরা যে প্র্যাকটিক্যাল ছিল, সেই প্র্যাকটিক্যালে কিন্তু এই প্রশ্ন, এটা এই জায়গাটা থেকে তোমাকে উত্তর বার করতে হতো। তো এটা দিতে পারে অনেক সময়, আমি এটাও করে দিচ্ছি। তাহলে লেন্সের একটা অবস্থান এটা, আমি বলছি U1, তার জন্য প্রতিবিম্ব V1 প্রতিবিম্ব দূরত্ব। আর লেন্সের আর একটা অবস্থান হচ্ছে এটা, আমরা এই দূরেরটাকে U2 নিই, এটাকে V2 নিচ্ছি। সামনে যে দেখো, সামনে যেটা আছে সেটাকে আমরা বলছি, সরি, সামনেরটাকে আমরা নিলাম U1 V1, এই U1, হ্যাঁ, সামনে যেটা আছে সেটাকে আমরা বলছি U2, এটা হবে V2। আর দূরে যেটা আছে সেটাকে আমরা বলছি U1, এটা V1। এই লেন্সের দুটো ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য বলেছে। তো দেখো, দুটো লেন্সের ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য দূরত্ব এটা এক্স, মানে এর জন্য প্রতিবিম্ব এখানে সৃষ্টি হচ্ছে, এর অবস্থানের জন্য হচ্ছে, দুটো মান পেয়েছি, এটা এক্স, দুটো ভিন্ন অবস্থানের মধ্যে দূরত্ব। তোমাকে প্রমাণ করতে হবে এফ সমান ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। দেখো আমার প্রশ্নটা দেওয়া আছে এখানে। তাহলে এই দুটোকে যদি আমি এক্স বলি, দেখো এক্স সমান আমার কাছে চলে আসছে U1 মাইনাস U2, এটা কোনো ডাউট নেই। দেখো তো, এক্স সমান U1 মাইনাস U2, নো ডাউট। ভালো জিনিস, বারবার যাতে আমাকে লিখতে না হয়, তাই একটু ভাবো। d/2 বিয়োগ করলে ক্যান্সেল, ভাবো, d/2 বিয়োগ করলে ক্যান্সেল, U1 মাইনাস U2 করলে থাকছে পড়ে ডি স্কোয়ার মাইনাস 4df মাইনাস অফ ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2। এটাও 2, এটাও 2। তাহলে দেখো, এটা প্লাস হয়ে যাচ্ছে, তার মানে এরা যোগ হয়ে যাচ্ছে। তাহলে এই হাফে যোগ করলে একটা গোটা হয়ে যাবে। তুমি বলতেই পারো ডি স্কোয়ার মাইনাস 4df বাই 2, এটা চলে আসছে ডি স্কোয়ার মাইনাস 4df, সরি 2টা থাকছে না, কারণ দুটো হাফ, একটা হাফে যোগ করলে তো গোটা হয়ে যাবে, এটা আসছে। তুমি বলতেই পারো ডি স্কোয়ার মাইনাস 4df ইকুয়ালস টু চলে আসবে এক্স স্কোয়ার, রুটটা তুলে দিলে, বা 4df ইকুয়ালস টু চলে আসছে তোমার ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোথার থেকে না, এটা মাইনাস আছে মানে হয়ে যাবে এটা মাইনাস এটা। এফ ইকুয়ালস টু চলে আসছে ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4d। এই প্রমাণটা তোমার কিন্তু পরীক্ষায় থাকে, তাই করে দিলাম। কি হবে, এটা কি করলাম, দুটোকে বিয়োগ করলে লেন্সের দুটো অবস্থান পেয়ে গেলাম, এটা পাচ্ছি। এবার আমরা করব 16 প্রশ্নটা, যে প্রশ্নটা করতে গিয়ে আমাদেরকে এতগুলো প্রশ্ন করে দেওয়া হলো। 16টা, চলো 16টা করি। 2016 সালে যে প্রশ্নটা আমার আবার চলে এসেছে স্ক্রিনে, সেই প্রশ্নের উত্তর করতে গেলে আমরা এরকম করব। দেখো, U1 প্লাস V1 এটা সমান তো অবশ্যই ডি, তাহলে V1 সমান ডি মাইনাস U1, তাই তো? তুমি বিয়োগ করো এটা, ডি মাইনাস U1, দেখো ডি মাইনাস U1, ডি মাইনাস U1, ডি মাইনাস d/2, এটা মাইনাস, তুমি বিয়োগটা করে দেখে নেবে যে আসবে তোমার U2 মানের সাথে সমান। তুমি পরীক্ষায় যখন লিখবে, লেখার দরকার নেই বিয়োগটা, তুমি লিখে দেবে V1 সমান 2। তারপর লিখবে অনুরূপভাবে পাই V2 সমান U1, এটাতে নো ডাউট।
তোমাকে কিন্তু এতটা করতে হবে। যার কাছে আমি আবার বলি, নোটে আমার করা আছে যেহেতু কতটা করতে হবে, তো চাইলে লিখতে পারো। তো V1 সমান U2, তেমনি V2 সমান U1 অনুরূপভাবে লিখে দিলে। এবারে বলেছে লেন্সের দুটি ভিন্ন ভিন্ন অবস্থানের জন্য উৎপন্ন প্রতিবিম্ব, একটা L1 একটা L2 প্রতিবিম্বের দৈর্ঘ্য। তাহলে বলতে পারি প্রথম অবস্থানের জন্য ওর প্রতিবিম্ব L1 বাই বস্তু L সমান, আমরা জানি রৈখিক যে বিবর্ধন, আমরা জানি I/O সমান V/U, প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তুর দূরত্ব, যার ফলে হয়ে যাবে প্রতিবিম্বের দূরত্ব V1 বাই বস্তুর দূরত্ব U1। সিমিলারলি L2/L সমান হয়ে যাবে V2/U2। কি করবে? গুণ করবে, আর কি L1 L2 বাই L তার স্কয়ার সমান V1 V2 বাই U1 U2। একটু আগেই প্রমাণ করে রেখেছো V1 সমান U2, V2 সমান U1, তাই লিখে দেবে V1 সমান U2, V2 সমান U1 বাই U1 U2, তো ক্যান্সেল হয়ে গেল, সমান 1। তাহলে চলে আসছে L স্কয়ার সমান L1 L2 বা L ইকুয়ালস টু রুট L1। এটা কি বাবুরা, কি মনে হচ্ছে? মেসেজ কি চলে এসছে? মনে হচ্ছে চলে এসছে। আরে ঠিক আছে, কিছুদিনের জন্য তুমি না হয় মেসেজটা অফই রাখো, তারপরে ফেব্রুয়ারির পরীক্ষার পরে যত খুশি করো না মেসেজ, এখন অফ রাখো। ইনস্টাগ্রামে যে সব মেসেজ আসছে সেগুলোকে একটু এখন গুরুত্ব কমই দাও। তোমার তো দর থাকা দরকার, তুমি যদি পরীক্ষার সময় একটু দর দেখাতে পারো তবেই না পরীক্ষার পরে গুরুত্ব পাবে। যদি এখন তুমি দরটা করে দাও, পরীক্ষাতেও যদি ওটা ইম্পর্টেন্স দিয়ে দাও, তাহলে কি হবে? দর পাবে না। দরের খেলা চলে, খেলা ঠিক 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 খেলা হবে, দরের খেলা। তাই এখন দরটা নিজের রাখো, বজায় রাখো। দুজনকেই বলছি আমি, এখানে কোনো আলাদা বলছি না, সবাইকেই বলছি দরটা রাখা দরকার। যদি দর না থাকে না, কিছুদিন বাদে তুমিও থাকবে না, আর দর থাকলে তুমি থাকবে। তাহলে দর রাখবে কি করে? না, তুমি তোমার কাজকে গুরুত্ব দাও, তুমি তোমার গুরুত্ব দাও তোমার যে কি বলবো, তুমি যেটা করতে চাইছো সেটাকে গুরুত্ব দাও। আর এটা বরাবরই, তুমি কিছু একটা করতে গেলে তোমার কিন্তু স্যাক্রিফাইস চাই। এবার আমি স্যাক্রিফাইস মানে বলতে না যে আমি বলিদান মাগতা হ্যাঁ, আমি স্যাক্রিফাইস মানে বলছি না যে বলিদান দিয়ে দাও সোজা, যে এখন যা সব উল্টো মিনিং হচ্ছে। আমি যেইতে বলেছিলাম কিছু ছেলেকে যে ছাড়তে যা শিখতে হয় কিছু করার জন্য। মানে তুমি সর্বপ্রথম, যেহেতু আমি বলেছিলাম যে তোমরা মাধ্যমিক দিয়ে এসছো, মাধ্যমিক দিয়ে আসার জন্য যে সমস্যাটা হয় যে তুমি ইউনিট টেস্ট বা মাধ্যমিকে তোমার কোনো একটা প্রশ্ন ছাড়তে পারবে না তুমি, কারণ মনে হবে ওই প্রশ্নটা আগে করবো তারপর বাকিগুলো করবো, সেটা মাধ্যমিকের একাডেমিকের ব্যাপার। তো আমি যেইতে ছেলেগুলোকে বলেছিলাম যে ছাড়তে শিখতে হয় কি না, সর্বপ্রথম তোমাকে শিখতে হবে কোন প্রশ্নটা আমি করব, কোন প্রশ্নটা আমি ছাড়বো, উইথ 10 সেকেন্ডের মধ্যে। 10 সেকেন্ডের মধ্যে আমি ডিসিশন নিয়ে নেবো যে এটাকে আমি ছেড়ে দেবো, এটা আমি করবো না। এটা আমি বলেছি। যা হয় পরবর্তীকালে যখনই কিছু করছি তখনই তারা বলছে ছাড়তে শিখতে হয়। তা আমি বলিনি যে ক্লাসে ছাড়তে শিখতে, আমি এক্সামে বলেছিলাম যে এই লড়াইটা ছাড়তে শিখতে হয়, যে আমি এটা করবো না, এখন আমি করলে ফালতু সময় যাবে, আমার লাভ নেই, অথচ আমি আলটিমেটলি করতেও না পারি, বা যদি করেও দিই তাতেও 15 মিনিট চলে যাবে, তাহলে আমার তো বাকি প্রশ্নগুলো দেখাই হবে না। এবারে তারা যাই করে সবই বলতে ছাড়তে শিখতে হয়। তাই উল্টো মিনিংয়ের এখন সময়, প্রত্যেকটা জায়গাতেই উল্টো মিনিং চলছে। তো যেটা বলছিলাম আসল প্রশ্ন, যে কামিয়াব বলিদান ভাঙতে হয়, যে ডায়লগটা রয়েছে এটার অর্থ এটা আমি বলছি না যে বলিদান সোজা চলে যাও খড়গ হাতের কাছে, আমি ওটা বলছি না। বলিদান মানে তোমার যে সমস্ত এই মুহূর্তে তোমার যে মহান কি বলবো অভ্যাসগুলো রয়েছে, সেই বলিদানের কথা বলা হচ্ছে। মহান অভ্যাস কেমন? যে রাত্রেবেলায় পড়তে বসে সকালবেলায় পরিকল্পনা করা, যে রাত্রেবেলায় বসেছি সকালবেলায় আমি প্রচুর পড়াশোনা করবো, তবে আজকে এখন ঘুমিয়ে যাই। সকালবেলায় উঠে ভাবা যে সকালবেলায় কেন পড়বো, আমি দুপুরবেলায় পড়বো, একবারে দুপুর থেকে রাত 9টা তক পড়বো। দেখো, বড় বড় পরিকল্পনা কিন্তু করো না। যতবার বড় পরিকল্পনা করবে ততবার গাড্ডায় পড়বে। ছোট ছোট পরিকল্পনা করো যখন তুমি সময় পাচ্ছ। ধরো তুমি দুপুর 12টার পর তুমি খাবার খাবে হয়তো 1:30টায়, অতএব তুমি 12টা 5 বা 10-এ তুমি কোনো কাজ করে এসছো, তুমি তখনই কিন্তু তোমার কাছে একটা 50 মিনিট থাকছে, তুমি কিন্তু আরামসে একটা ভিডিও দেখে নিতে পারো, বা আমি বলছি না ভিডিও দেখবে, তুমি পড়তে পারো।
কিন্তু যে টেন্ডেন্সিটা হয় যে আর আধ ঘন্টার মধ্যে বা 50 মিনিটের জন্য পড়তে বসে লাভ নেই, একবারেই আমি ভাত খাবো, ভাত খাওয়ার পর পড়তে বসবো একদম রাত 9টা। কি হয়, ভাত খাওয়ার পরে মনে হয় রাত্রেবেলায় আমাকে জেগে পড়তে হবে, একটু ঘুমিয়ে নি। বিকেলবেলায় মনে হবে ঠিক আছে একটু চাটা খাই, একটু বাড়িতে এদের সেদার ঘুরি, একদম সন্ধ্যাবেলা 7টার থেকে বসবো। ওই 7টায় বসলে মনে হবে একদমই খাবার খেয়ে নিই, তারপর রাত্রেবেলায় পড়বো। কিন্তু তুমি যদি ছোট ছোট সময়গুলোকে ব্যবহার করো, মিনস ভাত খাওয়ার আগে যে 50 মিনিট ঘুম, তুমি দুপুরবেলা হয়তো ঘুমালো, কিন্তু ঘুমাবার আগে 1 ঘন্টা পড়ে ঘুমালে, ঘুম থেকে উঠে আবার 1 ঘন্টা পড়ে নিলে, তারপর গেলে, মানে এই ছোট ছোট টাইমগুলো যদি যুক্ত করে না, তোমার মনেও হবে না তুমি পরিশ্রম করছো, তুমি পড়ছো, কিন্তু তোমার পড়াটা হয়ে যাবে। এটাই আমার বলার। আর স্যাক্রিফাইস মানে তোমার যে সমস্ত অভ্যাসগুলো রয়েছে, যে অভ্যাসগুলো তোমাকে একদিন ধরে আজকে ভিডিও তো টেনে নিয়ে এসছে, সেই অভ্যাসগুলোর কথা বলছি। কারণ অভ্যাস ভালো থাকলে তো ভিডিওতে শেষ পর্যন্ত আসতে হতো না, তুমি তো টেনে নিয়ে এসছে। সেই অভ্যাসের কথা বলতে গেলে এটাই আমার বলার, যে অভ্যাসগুলো তোমাকে স্যাক্রিফাইস করতে হবে কিছুদিনের জন্য। আমি বলছি না সারা জীবন, কিছুদিনের জন্য অবশ্যই স্যাক্রিফাইস করতে হবে, এবং এই দৃঢ়তাটা মাথার মধ্যে রাখতে হবে এবং ঢুকিয়ে নিতে হবে মাথাতে, যে না মানে না, দেখবো তো না। তাছাড়া কি হয়, দুনিয়ার সবচেয়ে সহজ জটিল কাজ হচ্ছে নিজের মনকে বোঝানো, বা সবচেয়ে সহজ কাজও মনকে বোঝানো। কেন? কারণ একটু আগেই তুমি যদি নিজেকে মোটিভেট করে দাও যে আমার আজ পড়াশোনা না করলে বা আজ রাতে না পড়লে আমার আর চলবে না, সামনে পরীক্ষা, দেবে মন ভয় পেয়ে বলবে না না পড়তে হবে, পড়া তো দরকার, না পড়লে তো কোনো রাস্তা নেই, আর তো কিছু করতে পারবো না, কাল হয়ে গেলে আমি আর বাগাতে পারবো না। সেই মনই তুমি কয়েক ঘন্টার মিনিটের মধ্যে চেঞ্জ করে দেবে, যে কেন আজকে ঘুমানোটা ইম্পর্টেন্ট, কেন কালকে পড়াটা দরকার, আজকে কেন ঘুমানোটা উচিত। এটা জটিল। তার মানে তুমি আগেই ডিসিশন নিয়ে গেছো, না মানে না। তাতে তোমার যদি বিরক্ত লাগছে, বাইরে চলে যাও, কিছুক্ষণ ঘুরো, আবার চলে আসো। হ্যাঁ, অনেক কথা বলা হয়ে গেল, আমরা পরেরটাই যাই। পরের এর প্রশ্ন আমাদের হলো 2016টা করলাম, সাথে আমরা 25-এরটাও করে নিলাম। এবার আমরা যাবো 2017-তে। দেখছি কোনো প্রশ্ন পড়েনি, তাই আমরা 18-এ যাব। বলা আছে একটি উত্তল এবং অবতল লেন্সকে পরস্পরের সংস্পর্শ অবস্থায় রাখা হলে উত্তল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 30 সেমি এবং অবতল লেন্সটির ফোকাস দৈর্ঘ্য 20 সেমি হলে ওই লেন্স সমবায়ের তুল্য ফোকাস দৈর্ঘ্য কত হবে? উত্তল হচ্ছে 30 আর অবতল হচ্ছে 20। আমরা দেখো একটু আগেই করেছিলাম যে তুল্য ফোকাসের যে সম্পর্ক, সেটা ছিল, নিশ্চয়ই যারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখে মন দিয়েছো তারা অবশ্যই হয়তো বলতে পারবে, এটা আমি আশাই রাখছি, যে এটা দুটো লেন্স আছে, দুটো লেন্সের তুল্য ফোকাস ছিল 1/f সমান 1/f1 প্লাস 1/f2। এটা ছিল তোমার তুল্য ফোকাসের মান। তো তুমি বলতেই পারো যে 1/f এটা যে তুল্য ফোকাস হয়, একটা আছে উত্তল লেন্স যেটা আছে 30 সেমি, আর একটা অবতল আছে যেটা আছে 20 সেমি। তুমি এটা নিশ্চয়ই জানো, অবতল লেন্সের ফোকাস নেগেটিভ, উত্তল লেন্সের ফোকাস পজিটিভ, যার ফলে 1/30 মাইনাস 1/20 সমান চলে আসছে 2-3/60, অতএব এফ চলে আসছে -60 সেমি। তার মানে লেন্স যে ধরনের, এখানে দুটো প্রশ্ন তোমাকে ঘুরে দিতে পারে। প্রথম বলবে লেন্সটি কি ধরনের আচরণ করবে। দেখো লেন্সটি ফোকাস চলে এসেছে তুল্য ফোকাস নেগেটিভ, তুমি অবশ্যই লেন্সটি থাকবে না আর উত্তল, লেন্সটি হয়ে যাবে অবতল। দ্বিতীয় প্রশ্ন বলতে পারে লেন্সটি এখন আগত রশ্মিকে অভিসারী বা অপসারী করবে, কনভার্জেন্ট কি ডাইভার্জেন্ট করবে। লেন্স তো হয়ে গেছে কি, লেন্স তো হয়ে গেছে অবতল, লেন্স তো হয়ে গেছে অবতল। আর যদি অবতল হয়ে যায় লেন্স, তাহলে মানে সে তো করবে তোমার অপসারী, অভিসারী তো করবে না, ডাইভার্জেন্ট হয়ে যাবে। এটা হচ্ছে প্রশ্ন। লেবেটটা ক্রিস কা গানা, সামনে সরস্বতী পুজো চলছে ক্রিস কা গানা। লেবেটা এসছে। পরের প্রশ্ন, উত্তল লেন্সের মতো আচরণ করবে, কোন শর্তে অবতল লেন্স উত্তল লেন্সের মতো আচরণ করবে। তার মানে আছে অবতল, হবে তো উত্তল। এটা রুল তো একটাই। দেখো উত্তল আছে অবতলের মতন আচরণ করবে যখন লেন্সের যে প্রতিসরাঙ্ক সেটা যদি
মিউ এল হয় এবং সেই লেন্সকে রাখা হয়েছে তার প্রতিসরাঙ্ক যদি সারাউন্ডিংয়ের মিউ এস হয়, তাহলে এই অবতল লেন্স উত্তলের মতন আচরণ করবে তখনই যখন সারাউন্ডিংয়ের রিফ্লেকটিভ ইন্ডেক্স লেন্সের তুলনায় হয়ে যাবে বেশি। সারাউন্ডিংয়ের রিফ্লেকটিভ ইন্ডেক্স লেন্সের তুলনায় বেশি হয়ে গেলে উত্তল হয়ে যাবে অবতল, অবতল হয়ে যাবে উত্তল, সারাউন্ডিংয়ে বেশি। আর যদি এমন হয় সমান হয়ে যায়, তাহলে লেন্স হয়ে যাবে ছুমন্তর, গায়েব। দুটোর প্রতিসরাঙ্ক যদি সমান হয়ে যায়, লেন্স হয়ে যাবে ছুমন্তর, মিন্স গায়েব হয়ে যাবে লেন্স হঠাৎ করে। পরের প্রশ্ন, 1.5 প্রতিসরাঙ্কের কাঁচ দিয়ে একটি সমতলাবতল লেন্স তৈরি করা হলো, যার বক্রতা ব্যাসার্ধ 50 সেমি। লেন্সটির ক্ষমতা কত? তো সমতলাবতল একটা লেন্স তৈরি করা হয়েছে যার প্রতিসরাঙ্ক 1.5। সমতলাবতল মানে হচ্ছে প্লেনো কনকেভ লেন্স। সমতলাবতল মানে প্লেনো কনকেভ লেন্স। দেখো লেন্স মেকার ফর্মুলা থেকে আমরা জানি যে 1/f সমান মিউ মাইনাস 1/r1 মাইনাস 1/r2। আমার বলেছিলে সমতলাবতল, মিন্স লেন্সটা তো এটা, যার এই সাইডের বক্রতা ব্যাসার্ধ r1 আর এই সাইডের তো ইনফিনিটি। তাহলে তোমার চলে আসছে 1/f সাইন, দেখো মিউ মাইনাস 1 মিন্স 1.5 মাইনাস 1 ইন্টু 1/r1, দেখো সাইড এদিকে মানে মাইনাস 1/50 মাইনাস 1/r2 তো ইনফিনিটি। 1/f ইকুয়ালস টু 0.5 মাইনাস ইন্টু 1/50। দেখো লেন্স করতে হলে আমরা বলেছিলাম পাওয়ার যদি হয়, যেহেতু সেমি ইউনিটে আছে, তাহলে পাওয়ার সমান 100/f। তাহলে কি করবে, এর সাথে 1/f তো আমার আছে, 100 মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। শুধু 100কে গুণ করে দাও 100কে, আর কিছু দেখার দরকার নেই। 102 মাইনাস 1 তাহলে সমতলাবতল লেন্সের যে ফোকাস হবে সেটা হচ্ছে -1d, মিন্স প্লেনো কনকেভ লেন্সের ফোকাস পাওয়ার হবে -1 ডায়োপ্টার। এটা হলো 2018 সালের প্রশ্ন। চলো 2019 সালে যাই, ধৈর্য ধরে রাখো, ধৈর্য বজায় রাখো। 2019 সালে উভত্তর লেন্স বায়ু মাধ্যমে অভিসারী কিন্তু জল মাধ্যমে অপসারীর ন্যায় আচরণ করে। তো এটা হচ্ছে একটা উভত্তর লেন্স, এর প্রতিসরাঙ্ক মিউএল। বলছি বায়ু মাধ্যমে সে আচরণ করছে অভিসারী, মিন্স এই লেন্সের থেকে তো বায়ু মাধ্যমের প্রতিসরাঙ্ক কম, কারণ কোনো একটা উত্তল লেন্স তখনই সে অপসারীর মতো আচরণ করবে বা অবতলের মতন আচরণ করবে যদি তার থেকে বড় কোনো প্রতিসরাঙ্কের মাধ্যমের মধ্যে তাকে রাখা হয়। দেখো আমরা একটু আগে ওটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু এক্ষেত্রে বলে যে বায়ু মাধ্যমে অপসারী, তা বায়ু মাধ্যমে প্রতিসরাঙ্ক 1 হলে অবশ্যই তো এমনটা হচ্ছে যে এই মিউএল তো গ্রেটার দেন 1 হচ্ছেই। তার কারণ বায়ু মাধ্যমে অপসারীর মতন আচরণ করছে, তাই নিশ্চয়ই বায়ুটা হবে লঘু মাধ্যম, এবং জল মাধ্যমে অপসারী বলে দিয়েছে। তাহলে নিশ্চয়ই জলের প্রতিসরাঙ্ক এই লেন্সের প্রতিসরাঙ্কের চেয়ে বেশি, তবেই না সে উত্তল লেন্স অবতল লেন্সের মতন আচরণ করবে। উত্তল লেন্স তখনই অবতলের মতন আচরণ করে যখন তার থেকে বড় কোনো প্রতিসরাঙ্ক মাধ্যমে তাকে রাখা হয়, যখন সে নিজেই লঘু হয়ে যায় আশেপাশের তুলনায়। তাহলে যেটা হবে সেটা হচ্ছে জলের থেকে নিশ্চয়ই কম হবে, জলের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হবে, তাই সে অভিসারী অপসারীতে রূপান্তর হয়ে গেছে। তো এটা তোমার কন্ডিশন, অথবা অপশন হবে এখানে ডি। জলের দেওয়া আছে 1.33, তার ফলে এটা হবে 1 মিউএল 1.33। এটা হলো তোমার 2000। দেখো F1 ও F2 ফোকাস দৈর্ঘ্যের দুটি উত্তল লেন্সকে রাখা হলো, তাদের তুল্য ফোকাস কত হবে? দেখো 2016 সালে এই প্রশ্নটা আমরা করেছি যে দুটি লেন্সকে খুব কাছাকাছি অবস্থায় রাখা হলে তাদের তুল্য ফোকাস কত হবে। এখানে বলেছি তুল্য ক্ষমতা কত হবে। ফোকাস আমরা করেছিলাম এটা যে দুটো লেন্স
একটা এবং এই একটা, এদের দুজনকে যদি পাশাপাশি রাখা হয়, এটার মনে করো ফোকাস F1, এটা F2, তো এদের যে তুল্য ফোকাস হয়, আই হোপ তোমরা জানো এটা 1/F1 প্লাস 1/F2। এরপরে যে ক্ষমতা কত হবে, দেখো সিজিএস পদ্ধতিতে আমরা যেহেতু ক্ষমতাকে 100/F করছিলাম, এসআইতে তো আমাদের দরকার নেই, 1/F তো ক্ষমতা, কোনো লেন্সের ক্ষমতা তো 1/F, তাই না? এবারে যদি এফটা সিজিএসে থাকে, আমরা 100 থেকে করছিলাম, তাহলে আমরা বলতে পারি 1/F এটা তুল্য ফোকাসের ক্ষমতা হয়ে যাচ্ছে P1 প্লাস P2। 1/F মানে এটার ইন্ডিভিজুয়াল ক্ষমতা P1, এটার ইন্ডিভিজুয়াল ক্ষমতা P2, তাহলে P সমান হয়ে যাচ্ছে P1 প্লাস P2। যদি অবতল থাকতো তাহলে সেটা আমরা মাইনাস করতাম, কারণ অবতলের পাওয়ার হবে মাইনাস, উত্তলের পাওয়ার হবে প্লাস। আমরা কনভার্জেন্ট মানে যে রশ্মি অভিসারী তাকে আমরা প্লাস পাওয়ার নিই, আর যে অপসারী মানে ডাইভার্জেন্ট পাওয়ার তাকে আমরা মাইনাস নিই, যার ফলে যদি কোনো একটা অবতল থাকতো সেটা হয়ে যেত নেগেটিভ। ধৈর্য বজায় রাখো, ধৈর্যকে মরতে দিও না, কারণ তোমাকে টার্গেটই করে নিতে হবে যে আমি যাই হয়ে যাক আমি উঠবো না। যদি বিরক্ত লাগছে এবার বাইরে যাও, কিছুক্ষণের জন্য ঘুরে আসো, 2-5 মিনিটের জন্য। তোমার বাইরে যখন তুমি যাবে তখন বারবারই তোমার মনে হবে যে আজকে আর পারি না কালকে করব, আজকে পারি না কালকে করব, এটা বারবারই কিন্তু মনে হবে। কিন্তু তুমি আমল দিও না, তোমাকে এটাই মাত্র, তুমি যখন বাইরে হাঁটবে তুমি কিন্তু বারবার এটা বলতে বলতে হাঁটবে যে আজই করব, আজই করব, আজই করব, আজই করব, এক্ষুনি করব, আজকে করেই তারপরে অন্য কোনো কাজ যাব। এটা তুমি বারবার বারবার বলতে থাকো, দেখবে তোমার কিছু তো রেজাল্ট আউটপুট বেরোবে। তাহলে অনেক সময় মাঝে মাঝে একটু কিছু পড়ার পরে মনে একটা আমাদের নেগেটিভ ঢুকে যায় যে আর আজকে আর পারবো না, এবার পরের দিন করব, এইসব করব। কিন্তু তোমাকে যেটা করতে হবে, তুমি কিন্তু যখন বাইরে যাবে মোবাইল কিন্তু রিল খুলবে না, রিল খুললে কিন্তু শেষ, অবশ্যই রিল খুললেই তুমি শেষ, আর তোমাকে আজের দিনটার জন্য তোমাকে সাহা হয়ে যাবে দিনটা। তাই তুমি যখন বাইরে যাবে, এই যে হঠাৎ করে দেখবে পড়তে পড়তে এরকমটা হয়, হঠাৎ করে নেগেটিভিটি চলে আসে, হঠাৎ করে দেখবে তুমি পড়ছো বিরাট কিছু এক্সট্রা জোশ নিয়ে তুমি পড়ছো, কিন্তু কোনো একটা সময় দেখা যাবে হঠাৎ করে কোনো একটা ঘটনা ঘটলো, কিছুই ঘটার দরকার নেই, তুমি হঠাৎ করে মনে হলো আর পড়বো না, থাকবে ঢাকা দিতে। ওই মনেটা হওয়া মাত্রই তুমি বাইরে যাবে, বাইরে যেয়ে কিন্তু বারবার একটা কথা বলবে যে আজকে আমি শেষ করেই, যদি ঘুমানোর থাকে ঘুমাবো, আজকে আমি শেষ করেই উঠবো। এটা তুমি 4-5 বার বলতে বলতে বাইরে হাঁটতে থাকবে, তুমি দেখবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তোমার আবার সেই গুডউইলটাও চলে আসবে, সেই যে জোশটা ছিল ওটা চলে আসবে। তুমি তাই তো করে দেখো, 2-1 দিন ট্রাই করে দেখো, ঠিক হবে। আবার বসো, আবার বিরক্ত হলে আবার যাও, আবার এরকম বলো, আবার বসো, মানে শেষ করে উঠবো, এর অর্থ শেষ করেই উঠবো। তোমার মাথাতে কোনো রকমভাবে নেগেটিভ বা চিন্তাকে মানে কোনো নেগেটিভ থটকে আনতে দিয়ে চলবে না। যদি চলে আসা তো স্বাভাবিক, চলে এলেই তুমি বাইরে যাও, বাইরে গিয়ে কিন্তু তুমি বারবার বলো, অন্য কিচ্ছু ভাববে না, বারবার বলো যে আজকে আমি শেষ করে উঠবো। কারণ তোমার মাথাকে ভাবতে দিও না যে আজকে এখন কেন পড়াটা উচিত না। যদি মাথা একবার ভেবে নিতে পেরেছে, যে যদি সুযোগ দিয়ে দিয়েছো, সে কিন্তু 1000 যুক্তি তোমার সামনে সাজিয়ে দিবে। সেই গুগল ক্রোমের মতন যতগুলো লিঙ্ক আছে তোমার সামনে খুলে দেবে যে কেন আজকে পড়াটা উচিত নয়। তাই যদি ভাবতে যদি সময় না দাও, তুমি যদি ভাবো যে না আজই শেষ করে উঠবো, তুমি দেখবে কিছুক্ষণের মধ্যেই তোমার মধ্যে কিন্তু গুডউইলটা চলে আসবে। চলো আমরা পরের প্রশ্নতে যাই। এটা কিন্তু করে দেখো, ট্রাই, আমি দেখেছি অনেকেই কিন্তু করে, যার ফলে এটা চলে আসে। তুমি করে দেখো একবার, না হলে তখন অন্য রাস্তা দেখবে, করে দেখো। চলো পরের প্রশ্ন, কোন শর্তে একটি উত্তল লেন্সের যে কোনো দুটি অবস্থানের জন্য বস্তু পর্দার উপর সর্বদা সদ্বিম্ব হবে? দেখো আমরা আগের প্রশ্নতেই করেছি, সম্ভবত যে সালটা ছিল 2016 সাল। 2016 সালে দেখো প্রমাণ করতে যে এটা আমরা করেছিলাম, সেই যে তুমি খেয়াল করে দেখো যে এটা ছিল আমার বস্তু, এখানে ছিল লেন্সের অবস্থান, এটা ছিল পর্দা। তো কোন কোন অবস্থানের জন্য বলেছিল যে বস্তু সর্বদা সদ্বিম্ব গঠন হবে। সদ্বিম্ব মানে তাকে পর্দায় ফেলা যায়। তবে এটা ছিল দেখো পর্দায় দুটি বাস্তব প্রতিবিম্ব পাওয়ার জন্য লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য যদি f হয়, তাহলে বস্তু এবং পর্দার দূরত্ব অবশ্যই লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণ অপেক্ষা সমান বা বড় হতে হবে। এটা দেখো আগেই তুমি পড়েছো, 2016 সালেই আমি এটাকে প্রুভ করেছিলাম যে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, বস্তু এবং পর্দার মধ্যে দূরত্ব লেন্সের ফোকাস দৈর্ঘ্যের 4 গুণের তুলনায়
সমান বা বড় হতে হবে, তবেই তুমি সদ্বিম্ব পাবে। সদ্বিম্ব দেখো ডাইরেক্ট বলেনি পর্দাতে প্রতিবিম্ব পাওয়ার জন্য, কারণ সদ্বিম্ব ছাড়া তো পর্দাতে পাওয়া যাবে না, অসৎকে তো পর্দায় ফেলা যাবে না। পরের প্রশ্ন 2022, জলে নিমজ্জিত অবস্থায় একটি অভিসারী লেন্সের ফোকাস দৈর্ঘ্য 24 সেমি, লেন্সের প্রকৃতি ও ফোকাস দৈর্ঘ্য নির্ণয় করো। যেখানে কাচের দেওয়া আছে 1.6 মিউ গ্লাস, 1.6 মিউ ওয়াটার সমান দেওয়া আছে 4.4/3। দেখো লেন্স মেকার ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ এরকম আমরা জানি 1/f সমান যে মাধ্যম থেকে আলো আসছে সেটা যদি মিউ এ হয় তাহলে হবে এ মিউ, এবং যে মাধ্যমে গ্লাস তৈরি হয়েছে সেটা বি -1 ইন্টু 1/r1 - 1/r2। এটা ছিল লেন্স মেকার ফর্মুলা। এই মিউ কি ছিল? মিউ ছিল বি ছিল লেন্সের মাধ্যম, এ ছিল যেখান থেকে লেন্সে তো আলো আসছে বা রশ্মি আসছে সেই মাধ্যমের। তো আমার বলেছে যে জল মাধ্যমের ক্ষেত্রে ওই লেন্সের ফোকাস দৈর্ঘ্য 1/f/w লিখে দিলাম সমান, দেখো তার মানে তুমি জলে ডুবে চশমা পরে জলে ডুবে আছো, রশ্মি কোন প্রকৃতির থেকে আসছে? জল মাধ্যম থেকে, প্রবেশ করছে কোথায়? তোমার কাছে, তাহলে স্বাভাবিকভাবে এটা হবে ডাব্লিউ মিউ জি। জলে ডুবে তুমি যদি কোনো একটা বস্তুকে দেখো, মাছ দেখো চশমা পরে, তাহলে নিশ্চয়ই জল মাধ্যম থেকে রশ্মি আসছে, তোমার চোখে গ্লাসে প্রবেশ করছে, ডাব্লিউ মিউ জি -1 1/r1 1/r2। সেই তুমি জল থেকে উপরে উঠে দেখলে চশমা পরে, তখন রশ্মি আসছে বায়ু মাধ্যম থেকে দিয়ে তোমার চশমাতে বা গ্লাসে প্রবেশ করছে। তাহলে তার জন্য আমরা বায়ু মাধ্যমের ফোকাস এফ এ যদি বলি, তার জন্য দেখো আমরা লিখে দেবো এক্ষেত্রে তো পরম প্রতিসরাঙ্ক হয়ে যাবে, কারণ একটা তো শূন্য মাধ্যম আছে, 1/r1 - 1/r2। এটা 1, এটা 2। এটা হচ্ছে শূন্য মাধ্যমে। শূন্য মাধ্যমে মিউজি কেন করলাম? কারণ এখানে পরম প্রতিসরাঙ্ক হয়ে যাচ্ছে, যেহেতু শূন্য মাধ্যম থেকে আলো আসছে, আর এর ক্ষেত্রে জল মাধ্যম থেকে আসছে, তাই ডাব্লিউ মিউ জি। কি করবে? দুজনকে করে দাও ভাগ। এটা বাই এটা করে দিলে, এটা বাই এটা, তার অর্থ হচ্ছে এফ এটা তো উপরে যাবে, এফ ডাব্লিউটা নিচে যাবে, তাই না? এফ এ বাই এফ ডাব্লিউ করেছি 1/2 সমান 1/r1। এই টার্মটা দেখো কেটে যাবে, আমি করেছি যেহেতু এইটা বাই এটা, তাহলে এটা থাকবে উপরে, মিনস চলে আসবে ডাব্লিউ মিউ জি -1 বাই মিউ জি -1। দেখো জলের মাধ্যমে দেওয়া আছে 24, তোমাকে চেয়েছে বায়ু মাধ্যমে কত হবে, তো মানগুলো বসাও। ডাব্লিউ মিউ জিকে আমরা খুব সহজেই বলতে পারি মিউ জি বাই মিউ ডাব্লিউ -1 বাই মিউ জি -1। মিউ জি মাইনাস মিউ ডাব্লিউ বাই মিউ ডাব্লিউ ইন্টু মিউ জি -1। এটাতে মান বসালে আমি যেটা দেখতে পাচ্ছি, মিউ জি মানে 1.6 -4/3 বাই মিউ ডাব্লিউ 4/3, এবং মিউ জি হচ্ছে 1.6 মাইনাস তো 1, এটা পাচ্ছি। তুমি সমান এটা সমান এটাকে যে তুমি আমি আবার বসাই, দেখো 1.6 ইন্টু 3 -4/3, দেখো আমার এখানে তো বাদ চলে যাচ্ছে, এই 3 তো করে দিচ্ছি ইন্টু 4/3 ইন্টু 0.6। আর কেউ থাকছে কি? তো এখানে একটা 3 ইন্টু 3 রয়েছে, এই যে বিয়োগ করলাম তার জন্য 3 রয়েছে। তাহলে আমার কাছে এই 3 ক্যান্সেল, আমার কাছে 4.8 -4 অর্থাৎ 0.8/4 ইন্টু 0.6, এটা আসছে আমার কাছে। এটা আসছে আমার কাছে। দেখো ওখানে ছিল এফ এ ইকুয়ালস টু 0.8/4 ইন্টু 0.6 ইন্টু দেখো চলে আসছে 24 সেমি, বলাই তো ছিল
পয়েন্ট পয়েন্ট ক্যান্সেল, 6 4 24, 4 4, তার ফলে চলে আসছে 8 সেমি। তার মানে ওর জল মাধ্যমে নয়, বায়ু মাধ্যমে যে ওর ফোকাস সেটা হচ্ছে 8 সেমি, এবং জলে যখন চলে যাচ্ছে ওটা হয়ে যাচ্ছে 24 সেমি। অতএব এটা তো লেন্স শূন্য মাধ্যম থেকে যদি ওর থেকে বড় কোনো প্রতিসারক মাধ্যমে, শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে যদি রাখা হয়, তার ফোকাস দৈর্ঘ্যের তো বৃদ্ধি পায় অনেক গুণ। এটা লেন্সের ক্ষেত্রে একটা প্রমাণ এখানে পড়ে যে দেখাও যে একটি লেন্সকে জলে নিমজ্জিত করলে তার ফোকাস দৈর্ঘ্যে 4 গুণ বৃদ্ধি পাবে। সেক্ষেত্রে মিউর মানটা শুধুমাত্র তোমার করতে হবে, মিউর মানটা তুমি যদি মিউ জিটা যদি 1.5 বসাও, মানে এখানে যদি 1.6 জায়গায় 1.5 বসাও, তাহলে এই যে রেজাল্টটা এটা চলে আসে 4। তাহলে কিন্তু দেখা যাবে যে জল মাধ্যমে কোনো একটা বস্তুর ফোকাস শূন্য মাধ্যমের তুলনায় 4 গুণ বেশি। তাই লেন্সের ফোকাস দৈর্ঘ্য শূন্য মাধ্যম থেকে অন্য কোনো মাধ্যমে রাখলে তার তো বৃদ্ধি পায়। এটা ছিল তোমার 2024 প্রশ্নতে চলে আসি। দেখো 2024 বলেছে যে তোমার কাছে কোনো একটা উত্তল গোলীয় তল আছে, এই হচ্ছে উত্তল গোলীয় তল, এ হচ্ছে গোলীয় তলের বক্রতা ব্যাসার্ধ এখানে কোথাও। তোমার কাছে একটা উত্তল গোলীয় তল আছে, যার মানে অর্থ এটা দাঁড়ালো যে এদিক থেকে আলো যখন এদিকে যাচ্ছে, এই যে যেখানে প্রবেশ করছে সেই তলটা উত্তল। দেখো দুই ধরনের আমরা প্রতিসরণ পড়েছি, একটি প্রতিসরণ হচ্ছে সমতল তলের উপর, আর একটি গোলীয় তলের উপর। এটা গোলীয় তলের একটা উত্তল তল আছে, সেখানে বলেছে যার মাধ্যমে প্রতিসরাঙ্ক এই গোলীয় তলটার μ2, এবং এখানে এই তলটির হচ্ছে μ1। অবশ্যই μ2 গ্রেটার দ্যান μ1। তার মানে অর্থ এটা দাঁড়ালো যে উত্তল তলের প্রতিসরাঙ্ক তো বেশি। এবারে মনে করছি যে এই লঘু মাধ্যম থেকে কোনো একটা রশ্মি এখান থেকে এখানে যাই পড়লো, প্রতিসরণ ঘটবে, তাহলে এর বক্রতা ব্যাসার্ধ বরাবর, এটাই তোর অঙ্কিত অভিলম্ব ছিল না, অঙ্কিত অভিলম্ব সবসময় তলের উপর লম্ব হবে, তাহলে স্বাভাবিকভাবেই ওর বক্রতা ব্যাসার্ধই তো একমাত্র কার্ভেচারের সাথে লম্ব হয়, তাই এটা অঙ্কিত অভিলম্ব। ওর যাওয়ার কথা ছিল এই দিকে, কিন্তু ও কি হবে না অঙ্কিত μ1 থেকে μ2তে যাচ্ছে, যেহেতু লঘুর থেকে ঘনতে যাচ্ছে, তাই ও অঙ্কিত অভিলম্বের দিকে সরে যাবে, এখানে কোথাও একটা পড়লো মনে করছি। তাহলে যদি আমি এটা নাম দিই এ বি সি, সি তো এটা আছেই, ডি, আর আমি এর উপর একটা লম্ব টানছি যেটাকে বলছি ই, আর এই বিন্দুকে আমরা বলছি, যে বিন্দুতে প্রধান অক্ষ বরাবর বা যে বিন্দুতে ওর বক্রতা ব্যাসার্ধ বরাবর একটি গোলীয় দর্পণকে ছেদ করছে সেই বিন্দুকে বলছি ও। দেখো আমরা মনে করছি কোনো লঘু মাধ্যম থেকে কোনো একটা রশ্মি এখানে আপতন হলো, এখানে আপতন হওয়ার জন্য গোলীয় তলে আপতন হলো, যেহেতু এটার থেকে এটা ঘন মাধ্যম তাই অঙ্কিত অভিলম্বের দিকে সরে গেল, যাওয়ার কথা ছিল এইভাবে, কিন্তু ঘন মাধ্যমে আপতন হওয়ার জন্য অঙ্কিত অভিলম্বের দিকে সরে যে এখানে কোথাও পড়লো। তা রশ্মি আসছে μ1 থেকে, রশ্মি যাচ্ছে μ2তে, মাঝে রয়েছে কে গোলীয় তল। এর ক্ষেত্রে তোমাকে যেটা দিয়েছে যে প্রমাণ করতে হবে যে যে মাধ্যমে আছে তাকে সেই মাধ্যমে তুমি লেখো। যদি আমরা এখান থেকে এই ও থেকে এই দূরত্বটাকে আমরা ভি নিয়ে নিই প্রতিবিম্ব দূরত্ব, এবং এখান থেকে ও থেকে এই দূরত্বটাকে আমরা ইউ নিয়ে নিই, তাহলে তোমাকে প্রমাণ করতে বলেছে যে যে তলে আছে সেটা তার উপরে। ভি আছে μ2তে, তাহলে μ2/v মাইনাস ইউ আছে μ1, μ1/u, যা এখানে লিখেছো তাই উপরে লেখো, এর বক্রতা ব্যাসার্ধ আর, এটা তো আর। তাহলে দেখো যে যেখানে আছে তার উপরে তুমি সেটাকে লিখছো, μ2তে আছে ভি তাই μ2/v, μ1-এ আছে ইউ তাই μ1/u সমান μ2 মাইনাস μ1/r। এটাই তোমাকে করতে দিবে, এটা প্রমাণ করতে দিয়েছে 2024 সালে। প্রশ্নটা দেখো কিভাবে করছি। দেখো আমরা এটাকে বলতে পারি আপতন কোণ আই, অঙ্কিত অভিলম্বের সাথে আপতিত রশ্মির মধ্যে কোণ,
এবং অঙ্কিত অবিলম্বের সাথে প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে কোণ, এটাকে বলতে পারি আর। এটাকে আই বললাম, এটাকে বলছি আর। এবং এই যে কোণটা, এটাকে আমি বলছি আলফা, এটার নাম দিলাম বিটা, এটার নাম দিলাম গামা। দেখো আলফা বিটা গামা চেক করো। আমরা বলছি আমরা এরকম বলছি ত্রিভুজ এ সি বি। দেখো তো ত্রিভুজ এ সি বি, আমরা বলছি ত্রিভুজ এ সি বি, এ সি বি এই ত্রিভুজটা। দেখো দুটো অন্তঃকোণের সমষ্টি বহিস্থ কোণের সাথে সমান, আলফা প্লাস বিটা সমান আই। আলফা প্লাস বিটা সমান আই। আর একটা আমরা নিচ্ছি ত্রিভুজ বি সি ডি, বি সি ডি, বি সি ডি এই ত্রিভুজটা। দেখো দুটো অন্তস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সমান, আর প্লাস গামা সমান বিটা। তাহলে এখান থেকে আমরা আর সমান পেয়ে যাচ্ছি বিটা মাইনাস গামা। এত দূর পর্যন্ত হয়েছে, এবার থামো। আমরা কি করলাম, একটা বস্তুর থেকে রশ্মি আগত হয়েছে, ধরে নিচ্ছি কোনো মাধ্যম থেকে রশ্মি আগত হয়েছে, বস্তু বললে ঠিক না, রশ্মি থেকে আগত হয়েছে, সেটা এই গলীয় মাধ্যমে পড়েছে, ঘন মাধ্যমে, যার ফলে প্রতিষ্ঠিত হয়ে এখানে কোথাও পড়েছে। আমরা এই দূরত্বটাকে ও এ কে বলছি বস্তু দূরত্ব, এবং ও সি কে বলছি বক্রতা ব্যাসার্ধ, ও ডি কে বলছি প্রতিবিম্ব দূরত্ব। এটা পাচ্ছি। দেখো আমরা বলছি মাধ্যমের প্রতিসারাঙ্ক যেহেতু 1 থেকে 2 তে যাচ্ছে, এটা আমরা বলতেই পারি স্নেলের জেনারেল ল অনুযায়ী মিউ 1 সাইন আই সমান মিউ 2 সাইন আর। মিউ 1 সাইন আই সমান মিউ 2 সাইন আর। এবার দেখো এই যে কোণটা রয়েছে, আমরা এরকম বসাতে পারি মিউ 1 সাইন, এরকম বসাতে পারি আমরা চাইলে, বা আগেও আমরা করে নিতে পারি এটা। দেখো এই যে কোণটা রয়েছে, এই যে কোণটা, এই কোণটা খুবই ক্ষুদ্র হবে, খুবই ক্ষুদ্র, মানে গলীয় তল মানে বিরাট বড় কিছু নয়, এই কোণটা খুবই ছোট, ঠিক এরকম আর কি। এই যে এরকম খুবই ছোট, এই কোণগুলো খুবই ছোট, প্রত্যেকটাই তো খুবই ছোট। এই খুবই ছোট কোণ, তার মানে আমরা এই লাইনটা লিখতেই পারি ক্ষুদ্র আপতনের জন্য এরকম বলতে পারি মিউ 1 আই সমান মিউ 2 আর। মিউ 1 আই সমান মিউ 2 আর। তুমি বলতেই পারো মিউ 1 আই এর জায়গায় আলফা প্লাস বিটা সমান মিউ 2 আর এর জায়গায় লিখে দাও বিটা মাইনাস গামা। ক্ষুদ্র আপতনের জন্য আমরা কি কি নিতে পারি না, ক্ষুদ্র আপতনের জন্য আমরা সাইন থিটাকে চাইলে আমরা সাইন থিটাকে নিতে পারি থিটা, চাইলে আমরা নিতে পারি ট্যান থিটা, যেটা খুশি নিতে পারি ক্ষুদ্র আপতনের জন্য। ক্ষুদ্র আপতনের জন্য সাইন আর ট্যানের কোনো পার্থক্য হয় না। তাহলে আমরা এখানে বলছি মিউ 1 আলফা, গামাটাকে এদিকে নিয়ে আসছি, মিউ 2 গামা সমান মিউ 2 বিটা মাইনাস মিউ 1 বিটা। তোমার চলে আসছে এখানে, এটা করছি মিউ 2 বিটা মাইনাস মিউ 1 বিটা মিনস মিউ 2 মাইনাস মিউ 1 ইন্টু বিটা। দেখো ক্ষুদ্র আপতনের জন্য আমরা থিটাকে ট্যান নিতে পারি, ক্ষুদ্র আপতন তো, ক্ষুদ্র আপতনের জন্য আমরা চাইলে থিটাকে তো ট্যানও নিতে পারি। তাহলে আমরা বলতে পারি, যার যার নোটটার প্রয়োজন আছে, আমার লেখা আছে দু একটা লাইন কি লিখতে হবে, সেটা অবশ্যই তুমি একবার যদি ক্লাসটা করছো তো ক্লাসটা করার পরে অবশ্যই কিন্তু দেখে নিও। এটা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে পড়ছে, ক্লাসটা করার পরে অবশ্যই কিন্তু তুমি দেখে নেবে একবার। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে যদি আমরা ক্ষুদ্র আপতনের জন্য ট্যান নিই, তাহলে বলতেই পারি মিউ ট্যান আলফা প্লাস মিউ 2 ট্যান গামা সমান মিউ 2 মাইনাস মিউ 1 ট্যান বিটা। অ্যাকচুয়ালি ট্যান নিই কেন, এটা দেখো
আগের দিনই বলছিলাম যে এটা যদি তোমার হয়ে যায় কোনো থিটা, আর এটা একটা ত্রিভুজ যদি হয়, তুমি দেখো এর অতিভুজ আর ভূমি তো সেম, তাই না? ভূমি এবং অতিভুজের মধ্যে পার্থক্য নেই। তাহলে সাইন থিটা মানে লম্ব বাই ভূমি এই অতিভুজ, আর ট্যান থিটা মানে লম্ব বাই ভূমি, দুটো তো সেমই হয়ে যাচ্ছে, যেহেতু ভূমি আর অতিভুজের চেঞ্জ নেই। তাই আমরা সাইন থিটাকে ট্যান থিটা নিতে পারি, চাইলে শুধু থিটাও নিতে পারি, এগুলো ক্ষুদ্র আপাদনের জন্য নেওয়া যায়। দেখো প্রত্যেকটার জন্য আমরা এই যে একটা লম্ব তৈরি করেছি বিই, তাহলে সবগুলোকে যদি আমি এই ত্রিভুজের কথা বলি, অত করার লেখার দরকার নেই। বিই দেখো এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের জন্য আমরা বলতে পারি এ বিই, এ বিই, এ বিই, এই ত্রিভুজটা। এই ত্রিভুজের জন্য দেখো ট্যান আলফা সমান স্বাভাবিকভাবেই হয়ে যাবে লম্ব বাই ভূমি। লম্ব তো বিই আর ভূমিটা হচ্ছে এই, তাহলে মিউ ওয়ান বিই বাই এই প্লাস মিউ টু ট্যান গামা। দেখো এটা গামা, এই ত্রিভুজটা নিচ্ছি বিইডি, বিইডি। এর জন্য দেখো এটার জন্য হয়ে যাবে লম্ব বাই ভূমি। লম্ব তো বিই আর ভূমি হয়ে যাচ্ছে ইডি সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান, এখানে আমার চলে আসছে ট্যান বিটা, তার মানে বিই সি, এই ত্রিভুজটা বিই সি। এটা দেখো ট্যান বিটা সমান লম্ব বাই ভূমি, বি বাই ইসি। এই দেখো এটা পেলাম। বি তো সবাইকে আর ক্যান্সেল। এখানে দুটো কাজ আমরা করব। এক, ক্ষুদ্র ধরো খুব আপতনের জন্য যেহেতু আমরা ট্যান থিটাকে সাইন থিটাকে ট্যান থিটা নিতে পারি, তেমনই এই যে খুবই যদি উন্মেষ ছোট হয়, গলীয় দর্পণ যে খুব বাঁকানো এমনটা নয়, তার ফলে ই তো আর ও বিন্দু প্রায় কাছাকাছি, ই আর ও প্রায় এক বিন্দুতে ফিক্সড হয়ে যাচ্ছে। তার কারণ এই তলটা অতটা বাঁকানো কার্ভেচার হয় না, তাই এই তলটা ই ধীরে ধীরে পেছোতে পেছোতে এখানে চলে। ভাবো একে যদি আমি একটু কার্ভেচারটা কমাতে থাকি, তার ফলে এ ধীরে ধীরে এখানে আসবে, একে টানো, এ ধীরে ধীরে এখানে আসবে, যার ফলে ও আর বিন্দু যদি একই পয়েন্টে কম্প্রেস হয়ে যায়, তাহলে আমরা এ ওকে বলতেই পারি। দেখো প্রত্যেকের জন্য বি গুলো ক্যান্সেল, তাহলে মিউ ওয়ান বাই আমি এইকে বলছি এও, কারণ ই আর ও একই বিন্দুতে, প্লাস মিউ টুকে বলছি ওডি সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আমি বলছি ওসি। দেখো আমরা করাই ছিল এ ও মিনস তো ইউ, মিউ ওয়ান বাই ইউ, মিউ টু বাই ও ডি তো ভি, আর মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই ওসি মানে আর। ঠিক আছে, দাঁড়াও এবারে সাইন বসাও। আমরা বসিয়ে দিলাম ও এ মানে ইউ, ও ডি তার অর্থ দাঁড়াচ্ছে ভি, এবং ও সি আর। এখন সাইন বসাতে হবে। দেখো আলো এদিক থেকে যাচ্ছে, এই মাধ্যম থেকে ওই মাধ্যমে যাচ্ছে, কিন্তু আমরা ইউকে যখন মেজার করছি তখন দেখো এখান থেকে করবো এ তো বিপরীতে, আলো এদিকে এ বিপরীতে, যার ফলে এ তো নেগেটিভ। ভি কি হবে? আলো এই ডাইরেকশনই আছে, যার ফলে ভি পজিটিভ, আরও পজিটিভ, তাই শুধুমাত্র ইউ হচ্ছে আমার এখানে নেগেটিভ। তাহলে সমীকরণটা এটা চলে আসছে মিউ টু বাই ভি মিউ ওয়ান বাই ইউ সমান মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটা প্রমাণ করতে দিয়েছিল 2024 সালে। এভাবে মনে রাখবে, যদি না দেয় এটা এইভাবে করলে মনে রাখবে যে যে মাধ্যমে আছে তাকে তুমি সেই মাধ্যম দিয়ে লিখবে। ধরো ভি আছে মিউ টু মাধ্যমে, তাই দেখো মিউ টু বাই ভি, ইউ আছে মিউ ওয়ানে, তাই মিউ ওয়ান ইউ, তখন মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর। এটা কিন্তু প্রমাণ করতে দিয়েছিল 2024, মেকার ফর্মুলাকে প্রমাণ করতে দিয়েছে। 24 আরেকটা প্রমাণ দিয়েছে লেন্স মেকার ফর্মুলা। দেখো ধৈর্যের চ্যুতি ঘটাবে না, ধৈর্যের চ্যুতি হলে কিন্তু বিরাট সমস্যা রয়েছে। কিরকম না, তুমি ধৈর্য, আমি বলেছিলাম যে আগে যে দেখো স্যাক্রিফাইস তোমাকে করতে হবে। স্যাক্রিফাইস তোমাকে তোমার যে সমস্ত জায়গাগুলো তোমার মানে অত্যাধিক অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, যেগুলো তোমার কি বলবো সময় ম্যাক্সিমাম সময় যেখানে পার হয়ে যায়, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, রিল হতে পারে, সেই জিনিসগুলো কিছুদিনের জন্য বাদ দিতে হবে, কারণ স্যাক্রিফাইস ছাড়া তুমি করতে পারবে না। আমি তো বারবারই এই কথাটাই বলি যে তোমার পরিশ্রমটা তুমি ভুলে যাবে, কিন্তু তোমার মার্কশিটটা থেকে যাবে সারা জীবনের জন্য।
মার্কশিট থাকবে, পরিশ্রম কিন্তু তুমি ভুলে যাবে। তোমার মনে থাকবে না 6 মাস বাদে তুমি কি করেছিলে, এখন কি পরিশ্রম দিয়েছিলে, মনে থাকবে না। তাই এখন তুমি এই যে গুটিকতক দিন রয়েছে তোমার 15 দিন, তুমি এই গুটিকতক দিন কিন্তু সারাদিনে 14 ঘন্টাও তুমি কিন্তু 14-15 ঘন্টাও কিন্তু পড়ে দিতে পারো। তুমি কিভাবে পড়বে না, তুমি মনে করবে যে ঠিক আছে আমি সারাদিনটা যা করছি করি, রাত্রে বসবো সারা রাত পড়বো, এরকম করলে কিন্তু হবে না। মানে এটা তুমি পারবে না টানতে। যখনই সময় পাবে তখনই বসবে। দরকার হলে ছোটো ছোটো রুটিন করে নাও। রুটিন করে নাও মানে যে আমি সকাল থেকে দুপুর পর্যন্ত বা সকাল থেকে দুপুর পর্যন্ত আমি এই সাবজেক্টের এই চ্যাপ্টারটি কমপ্লিট করব। দুপুর থেকে 3টে থেকে 6টার মধ্যে আমি এটা কমপ্লিট করবো। এটা পাঁচালি করে নাও প্রতিদিন। আজকে রাত্রেবেলায় ঘুমাবার আগে অবশ্যই বসে বসে একটা পাঁচালি করো। পাঁচালিতে অবশ্যই ডিটেলসে রেখে রাখো যে কাল সকাল থেকে তুমি কোনটা পড়বে, দুপুরে কোনটা পড়বে এবং রাত্রে কোনটা পড়বে। তাহলে তোমাকে অতটা প্রেশার নিতে হবে না, কিন্তু অলরেডি তোমার সিলেবাসটা পেরিয়ে যাবে। এটা কিন্তু পরিকল্পনা করো, 7 দিনের পরিকল্পনা করো না। এখন থেকে তুমি যে 7 দিনের পরিকল্পনা করো, মেনটেন হবে না। কারণ কালকে যেটা হবে না পরশুই রয়ে যাবে। পরশু মনে হবে আমি পরশু রুটিনটাকে মেনটেন করবো কি কালেরটাকে করি, যেটা হয় মনে হবে না যে পরশুর রুটিনকে মেনটেন করবো না কালেরটাকে। তখন আসে লিজেন্ড প্রো। যারা মনে করে তা না, কালকে যে রুটিনটা আমি ফলো করতে পারলাম না, আমি পরশু আগে ওইটা করে নেবো সকালবেলায়, তারপর পরশু রুটিনটা আমরা করবো। এটাকে বলা হয় আল্ট্রা লিজেন্ড প্রো। আরে যদি তুমি পারতে রুটিনটা ফলো করতে, তাহলে তুমি তো কালই করতে। তুমি কাল পারো নি, আর পরশু দুটো একসাথে টেনে দেবে। নিজেকে চিনতে শিখো, নিজেকে ভাবো না যে আমি কি পারি, সেই অনুযায়ী রুটিন করো। তোমার পরিকল্পনা অনুযায়ী ছোট ছোট রুটিন করো, তাও ঠিক আছে। কিন্তু তাই বলে তুমি এরকম আল্ট্রা প্রো রুটিন করবে, দিয়ে তারপর নিজেই একদিনও মেনটেন করতে পারবে না। তার থেকে ছোট ছোট রুটিন করো, ছোট ছোট কাজ নাও। কারণ যখন রুটিন করবে তখন তুমি ভাববে তুমি মানুষ, তুমি কোনো অবতার না। আবার তুমি রোবটও না যে এরকম করবে এরকম পড়বে এরকম করবে মুখস্থ হয়ে যাবে বইটা, তা নয়। তুমি মানুষ, অতএব আবার তুমি মানুষ, আবার তুমি সেই এক্সট্রা মহামানব যে এতদিন বিরাট কিছু পড়েনি, তুমি সেই মহামানবের মধ্যে এমনটা থাকছো। তাই নিজেকে চিনতে শিখো, তারপর রুটিন করো। রুটিন করার সময় নিজেকে এক্সট্রা অর্ডিনারি ভাববে যে রুটিনের পর থেকে একদিনও ফলো হবে না, তাহলে লাভ কি আছে করে। চলো 24-এর পরের প্রশ্নটা যেটা দিয়েছে সেটা বলেছে লেন্স, আগের সূত্রটি ব্যবহার করে লেন্স মেকার ফর্মুলাটি প্রতিষ্ঠা করো। এই হচ্ছে আমার একটা খুবই পাতলা উত্তর লেন্স। আমি মনে করছি এইদিকে আর লেন্স যেখানে রয়েছে এখানের প্রতিসারক মাধ্যম হচ্ছে μ1, লেন্সের μ2 এবং লেন্স যেদিকে যাচ্ছে সেটা হচ্ছে μ3। তাহলে রশ্মি μ1 মাধ্যম থেকে আগত, আমরা করি রশ্মি μ1 মাধ্যম থেকে আগত এবং μ3 মাধ্যমে চলে যাচ্ছে, এটা আমরা মনে করছি। এবং আমরা সাথে সাথে এটাও করছি এই যে তলটা রয়েছে এই তলের বক্রতা ব্যাসার্ধ R1 আর এই তলের বক্রতা ব্যাসার্ধ R2। এই তলের বক্রতা ব্যাসার্ধ R1, এই তলের বক্রতা ব্যাসার্ধ R2 এবং লেন্সটার যে থিকনেস রয়েছে সেটাকে আমরা T নিচ্ছি। দেখো আগে আমরা যদি দ্বিতীয় তলটার কথা ভুলে যাই, আমরা দেখতে পাচ্ছি এটা গোলীয় উত্তল তল আছে, তাই তো? এটা গোলীয় উত্তল তল আছে যার বক্রতা ব্যাসার্ধ তো R1। তাহলে এই তল দ্বারা যে প্রতিসরণ হয়ে যে প্রতিবিম্ব সৃষ্টি করবে সেটা এখানে কোথাও, যেটা তো এখান থেকে ভি ড্যাশ দূরে। ভুলে যাও দ্বিতীয় তলটা আছে বলে, মনে করার কোনো প্রয়োজন নেই, এই তলটা নেই, ঢাকা দিল। তার ফলে এই তল এখান থেকে প্রতিবিম্ব সৃষ্টি করবে এখানে। তাহলে আগের সমীকরণ থেকে আমরা বলতে পারি যে যে মাধ্যমে আছে আমরা তাকে সেই মাধ্যমে লিখব। দেখো এটা আছে কোথায়, হ্যাঁ তুমি দেখলে মনে হচ্ছে জানো তো μ3-তে, কিন্তু আছে তো μ2-তে। কারণ এটা দিতেও যেতে তো পারেনি দ্বিতীয় তলটার জন্য, যেত যদি দ্বিতীয় তলটা না থাকতো, যার ফলে আছে তো এখানেই, যার ফলে আছে μ2 মাধ্যমে। তাহলে ভি আছে μ2-তে, তাহলে μ2/v মাইনাস বস্তু আছে ইউতে μ1-এ, তাহলে μ1/u সমান যা উপরে লিখেছো তাই লিখো, এটাই লিখে দাও μ2 মাইনাস μ1/R1, সমীকরণ 1 হলো সমীকরণ 1। এবারে দেখো দ্বিতীয় তলকে যেই ও পেয়েছে, দেখা গেল দ্বিতীয় তলে পাওয়া মাত্রই দ্বিতীয় তল ওকে আবার করে এখানে ফেলে দিয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় তলের ভি। তুল্য সমবায়ের ক্ষেত্রে আমরা বলছিলাম যে প্রথম তলের উৎপন্ন প্রতিবিম্বই তো দ্বিতীয় তলের বস্তু, তাই না?
তাহলে দ্বিতীয় তলের ক্ষেত্রে যদি আমরা লিখি, তো দেখো দ্বিতীয় তলের জন্য আমরা যে সমীকরণ পাবো, ওর প্রতিবিম্ব রয়েছে মিউ3-তে, মিউ3/ভি মাইনাস ওর বস্তুকে, ওর বস্তু তো মিউ2-তে যে প্রতিবিম্বটা সেটাই তো ওর বস্তু। হ্যাঁ, ভার্চুয়াল অবজেক্টটা ওর অবশ্যই ভার্চুয়াল, কিন্তু মিউ2 তলের মধ্যে যেটা আছে সেটাই তো ওর বস্তু। ওই তো এটা বস্তু। এই তল কি দেখতে পাচ্ছে যে এই তল থেকে আসছে, রশ্মি এখানে আছে, এই তল থেকে আসছে, তাই না? দ্বিতীয় তল এটাই দেখতে পাচ্ছে, যার ফলে দ্বিতীয় তলে মিউ3/ভি মিউ2 দেখো এখান থেকে এটা ছিল ভি ডট, এখান থেকে তো না আমরা দ্বিতীয় তল করছি, তার ফলে দ্বিতীয় তলের দূরত্ব নিতে হবে। তাহলে যদি প্রথম এটার থেকে এটা ভি ডট হয়, দ্বিতীয় তল থেকে এই দূরত্বটা অবশ্যই হবে ভি ড্যাশ মাইনাস টি, তাই না? তো এই দূরত্বটা তো যে প্রথম তলের প্রতিবিম্ব সেটা তো এই গোলীয় দর্পণ তল থেকে, দ্বিতীয় তলের জন্য যে বস্তু সেটা তো এই তল থেকে আমাকে নিতে হবে, যার ফলে চলে আসবে ভি ড্যাশ মাইনাস টি, যা উপরে লিখছো তাই লিখবে, মিউ3-মিউ2/r2, এটাই লিখবে, যা লিখছিলে তাই, মিউ3-মিউ2/r2। দেখো পাতলা লেন্সের জন্য বলেছে, পাতলা লেন্সের ক্ষেত্রে এই লেন্সটা যদি খুবই পাতলা হয়, টিটা অনেক ছোট হবে অন্তত ভি ড্যাশের তুলনায়। ধরো ভি ড্যাশ হয়ে গেল মিটারে, টি হয়ে গেল এমএম এ, তাহলে কি হবে? অনেক ছোট হলে ধাতবের মধ্যে আসবে না। তুমি যদি 100 সেমির মধ্যে 1 মিলিমিটার যোগ করো, বিরাট কিছু কি চেঞ্জ আসবে তো না। যার ফলে পাতলা লেন্সের ক্ষেত্রে আমরা বলতেই পারি ভি ড্যাশ মাইনাস টি, এটা তো ভি ড্যাশের সাথে সমান, তাই না? বিরাট কিছু চেঞ্জ তো আনতে পারছে না। সমীকরণ চলে আসছে মিউ3/ভি মাইনাস মিউ2/ভি ড্যাশ সমান মিউ3-মিউ2/r2। এটাকে 1, এটাকে 2। দেখো 1 আর 2 যোগ করলে, 1 আর 2 আমি যদি যোগ করি, এটা ভি ড্যাশ হবে, মিউ2/ভি ড্যাশ, দেখে নেবে মিউ2/ভি ড্যাশ হবে, কারণ প্রথম ইয়ার ক্ষেত্রে তো এটাই হচ্ছে, যার ফলে মিউ3/ভি মিউ2/ভি ড্যাশ মিউ3-মিউ2/r যোগ করলে ভি ড্যাশটা ক্যান্সেল হবে, এর ভি ড্যাশ ক্যান্সেল, তাহলে পড়ে যেটা থাকছে আমার মিউ3/ভি মাইনাস মিউ1/ইউ সমান মিউ2-মিউ1/r1 এটা আসছে, চেক করে নিও। মিউ2/ভি ড্যাশ মিউ1/ইউ সমান মিউ2-মিউ1/r1। এখানে আর একটা টিম থাকে আমার মনে পড়লো, যারা মনে করে যে কারো কোনো ভুল হতে পারে না, মানে সবাই সবসময় হুঁশে থাকে, তারা যখনই দেখে যে কোথাও একটা ডট বা কোথাও একটা কিছু পড়ছে না, তখনই তাদের মনে একটা আলাদা স্যাটিসফ্যাকশন আসে, যাক এও ভুল করেছে, তখন আমি বেশি জানি। আসলে এই স্যাটিসফ্যাকশন নয়, পরীক্ষায় কিন্তু এগুলো হুঁশ করতে হবে, গোলমাল হয়ে যাওয়া মানে গেল। চলো আমরা তাহলে, এখন দুটোই বায়ু মাধ্যমে আছে, যার ফলে মিউ1 সমান মিউ3 সমান তো 1, বায়ু মাধ্যমে থাকার জন্য মিউ1 সমান মিউ3 সমান 1। তাহলে তুমি বলতেই পারো যে 1/ভি মাইনাস 1/ইউ সমান মিউ-1/r1, আর এখানে মিউ2 সমান মিউ নিয়ে নিচ্ছি, শূন্য যেহেতু পরম প্রতিসারাঙ্ক, মিউ1-1/r1 প্লাস 1 - মিউ2/r2 মিনস দেখো এটা আসছে 1/ভি মাইনাস 1/ইউ, এটাকে তুমি ঘুরিয়ে দাও, যার ফলে মিউ-1 তুমি বলতেই পারো 1/r1 মাইনাস 1/r2। এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা। এবারে ধরো যদি আমরা এটা একটা লেন্সের মতো আচরণ করে, তাহলে আমরা বলতেই পারি 1/ভি মাইনাস 1/ইউ সমান 1/এফ, 1/এফ সমান মিউ-1 1/r2। এটা হচ্ছে লেন্স মেকার ফর্মুলা বা লেন্স প্রস্তুতকারকের সমীকরণ।
এটাই প্রতিষ্ঠা হলো লেন্স প্রস্তুতকারকের সমীকরণ। এটা 2 নম্বর দিয়েছিল, আগের ফর্মুলাটা ব্যবহার করলে লিখে দিলে গোলীয় দর্পণে আলোর প্রতিসরণের ক্ষেত্রে পাই μ2 বাই ভি ড্যাশ মাইনাস μ1 বাই ইউ। প্রথম সমীকরণ যে মাধ্যমে আছে তাকে তুমি লিখবে। যেমন ধরো দ্বিতীয় ক্ষেত্রে প্রতিবিম্ব আছে μ3 মাধ্যমে, তাই দেখো μ3 বাই ভি, বস্তু আছে তো μ2 মাধ্যমে, কারণ ইমাজিনারি, তাই না, ভার্চুয়াল তো অবজেক্ট তো ভার্চুয়াল আছে তো এখানেই। প্রথম গোলীয় তল দ্বারা উৎপন্ন প্রতিবিম্ব তো এখানে বেরোতে পারেনি, কারণ এখানে বেরোতে গেলে তো এখানে পড়তে হবে, যার ফলে আছে তো এখানেই। তাই বলছি μ2 বাই ভি ড্যাশ সমান μ3 মাইনাস μ2 বাই, আর যা উপরে লিখছো তা এখানে লিখবে। এটা হলো 2024 সালের প্রশ্ন। আমরা 25-এ দেখে নেবো কি কি দিয়েছে। দেখো 25-এর প্রশ্নতে নতুন কিছু দেয়নি, তো দেখো আগের প্রশ্নগুলোই দিয়ে দিয়েছে, মানে রিপিট করেছে। 25-এর প্রশ্ন 2016 সালকে রিপিট করেছে, বা 17কে রিপিট করে দিয়েছে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তুল্য ফোকাস নির্ণয় করো, আর প্রথমটা দিয়েছে 4 গুণ দেখা হয়েছে 4 গুণ হবে, যার ফলে 25টা তো আমার হয়ে গেছে। লেন্সের পর আর যে গুটিগত জায়গা বাকি রয়েছে সেটা হচ্ছে একটা বিচ্ছুরণ প্রিজম এবং বিক্ষেপণ এবং আলোকীয় ছন্তাদি। তাহলে আমার রে অপটিক্স কিন্তু শেষ।